ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো। সব দেখা যাচ্ছে কিনা এবং ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো। জি ভাইয়া শুনতে পাচ্ছি। নাদিয়া, স্বর্ণা, ক্লিয়ার, আর কেউ? আর দু একজনের কমেন্ট চাচ্ছিলাম যে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। ক্লিয়ার, জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা আমরা শুরু করে দিচ্ছি তাহলে। 7 জন জয়েন করছে, বাকিরা এখনো আসে নাই। আচ্ছা দেখো, আমরা ক্লাস স্টার্ট করে দিই। যেহেতু টাইমলি ক্লাস হওয়ার কথা, সুতরাং আমরা স্টার্ট করে দিচ্ছি। যারা এখনো আসে নাই তারা পরে দেখে নিবে। আজকে আমাদের টপিকস হচ্ছে যে পর্যায়বৃত্ত গতি। খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস, খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এটা থেকে কিন্তু প্রতি বছরই কোশ্চেন আসে, সকল বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসে। কৃষিতে 2টা বা 3টাও আসে, মেডিকেলে আসে, সব জায়গাতে একটা করে প্রশ্ন মাস্ট কমন পাবা। সুতরাং আজকের লেকচারটা ভালোভাবে দেখলে আশা করি বাসায় আর পড়ার প্রয়োজন হবে না। তো দেখো আমরা শুরু করি। ফার্স্টে হচ্ছে যে পর্যায়বৃত্ত গতি। আমরা পর্যায়বৃত্ত গতি এটা হচ্ছে সংজ্ঞাটা দিয়ে শুরু করব। দেখো, পর্যায়বৃত্ত গতি তখনই হয় যখন একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে একটা বস্তু। এই ধরনের গতিকে কি বলা হয়? পর্যায়বৃত্ত গতি বলা হয়। একটা নির্দিষ্ট বস্তু একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে। যেমন উদাহরণস্বরূপ, ঘড়ির কাঁটার গতি, ফ্যানের গতি, সরল দোলকের গতি, সূর্যের চারদিকে পৃথিবীর গতি। এই গতিগুলা দেখো, ঘড়ির কাঁটার গতি একটা নির্দিষ্ট সময় পর পর আবার একই দিক থেকে অতিক্রম করে। ফ্যানও সেম, একই দিক থেকে নির্দিষ্ট সময় পর পর। সরল দোলকের গতি, এটাও একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে। সূর্যের চারদিকে পৃথিবীর গতি, এগুলো হচ্ছে পর্যায়বৃত্ত গতি। উদাহরণ মেডিকেলে আসতে পারে, তাই দিয়ে দিছি। দেখো, তাহলে পর্যায়বৃত্ত গতি হচ্ছে যে একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করবে। আর দোলন গতি আরেক ধরনের গতি হচ্ছে কি ধরনের গতি? দোলন গতি। এই দোলন গতিটা হচ্ছে যে পর্যায়কালের, এই দোলন গতিটা অবশ্যই এক ধরনের পর্যায়বৃত্ত গতি। পর্যায়কালের নির্দিষ্ট সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলে। এই ধরনের গতি হচ্ছে কি গতি? দোলন গতি। যেমন আমি সাপোজ এইখানে দেখাচ্ছি যে আমি অর্ধেক টাইম এই দিকে যাচ্ছি, আবার বাকি অর্ধেক টাইম এই দিকে যাচ্ছি। তাহলে এইটা হচ্ছে কি একটা মানে দোলন গতি না? দেখো, যে যে দেয়াল ঘড়ি দেখছো, দেয়াল ঘড়িতে একটা দোলক এইভাবে দুলে, যে একবার এদিকে একবার এদিকে, একবার এদিকে একবার এদিকে। তাহলে এই ধরনের গতি হচ্ছে দোলন গতি। তাহলে উদাহরণগুলা স্প্রিং এর গতি, দেয়াল ঘড়ির দোলকের গতি, গিটারের তারের গতি, ইঞ্জিনের পিস্টনের গতি, এগুলো হচ্ছে কি গতি? দোলন গতি। তাহলে পর্যায়বৃত্ত গতি, দোলন গতি, উদাহরণ সংজ্ঞাগুলা শিখে রাখা ভালো। বিভিন্ন জায়গায় থিওরি টাইপ কোশ্চেনে এগুলা দিয়ে দিতে পারে। দেখো, এখন আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাব। তো এই সরল ছন্দিত স্পন্দন কণা, এটার ব্যবকলনীয় সমীকরণ। সরল ছন্দিত স্পন্দন কণার ব্যবকলনীয় সমীকরণ। যে সরল ছন্দিত স্পন্দন কণাটা কখন হয়? যে সরল ছন্দিত স্পন্দন কণা হইতে গেলে এটার হচ্ছে বল সরণের সমানুপাতিক হয়
এবং বিপরীতমুখী হয়। দেখো এর ব্যবকলনীয় সমীকরণটা আমি লিখে রাখছি কত, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এটা হচ্ছে ব্যবকলনীয় সমীকরণটা। এখন দেখো আমরা একটা প্রতিপাদন করব এখান থেকে। সরল সন্ধিত স্পন্দন কণার ক্ষেত্রে মাস্ট শর্ত কি, বল সরণের সমানুপাতিক এবং কি হবে, বিপরীতমুখী। এর মানে কি দেখো, এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এফ সমানুপাতিক মাইনাস এক্স, বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, এই জন্য হচ্ছে কি, এই যে দেখো মাইনাস এক্স, বিপরীতমুখীর জন্য মাইনাস চলে আসছে। এটা মেডিকেলে আসছিল, এই যে বল সরণের সমানুপাতিক বিপরীতমুখী 10-11-তে আসছিল। তো দেখো যে এফ প্রপোর্শনাল মাইনাস এক্স, এটাকে আমরা লিখতে পারি কি, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এই কেটা হচ্ছে বল ধ্রুবক, কে হচ্ছে বল ধ্রুবক। এটার মাত্রাটা আমরা ওই যে স্প্রিং ধ্রুবক, বল ধ্রুবক শিখছি যে নিউটন পার মিটার হচ্ছে এটা একক। এখানে আর এটা ডিটেলস আলোচনা করি নাই। তাহলে দেখো এফ সমান আমরা জানি কি এম এ, আবার এই মাইনাস কে এক্সটা আমরা এই পাশে নিয়ে আসছি, এই জন্য কি হয়েছে প্লাস এম এ প্লাস কে এক্স ইকুয়াল টু কত, 0। এখন উভয় পক্ষকে যদি এম দিয়ে ভাগ করে দেই তাহলে কত হয়, এ প্লাস কে বাই এম, এম দ্বারা ভাগ করে দিছি, ইন্টু এক্স ইকুয়াল টু 0। তাহলে দেখো এখন এই যে সমীকরণটা পাইলাম, এটা মেইন যে একটা সমীকরণ আছে ব্যবকলনীয় সমীকরণ, এটার সাথে তুলনা করব। দেখো ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার, এটার মানে হচ্ছে কি, সরণের অন্তরীকরণ সময়ের সাপেক্ষে দুইবার। এটার মানেই হচ্ছে কি ত্বরণ। আমরা জানি যে সরণের সময়ের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করলে সরণ রে এটা হচ্ছে কি ত্বরণ হয়, একবার অন্তরীকরণ করলে কি হয়, বেগ। তাহলে এই যে ত্বরণ এ, তাহলে এ সমান আমরা এটা তুলনা করলে কি লিখতে পারি, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। তাহলে বাকিটা যদি তুলনা করি, এই এক্স আর এইখানের এক্স কাটা, ওমেগা স্কোয়ার সমান কত লিখতে পারি, কে বাই এম, ওমেগা স্কোয়ার সমান লিখতে পারি কে বাই এম। তাহলে এখানে লিখতে পারি কি, ওমেগা স্কোয়ার ইকুয়াল কে বাই এম। এই ওমেগা স্কোয়ারটা যদি আমরা তুলে দেই তাহলে কত লিখতে পারি, রুট ওভার কে বাই এম। জাহাঙ্গীরনগর 10-11 আসছে সমীকরণটা। ওমেগা ইকুয়াল টু হচ্ছে রুট ওভার কে বাই এম। খেয়াল রাখতে হবে এম বাই কে, কে বাই এম উল্টাপাল্টা লাগে কিন্তু। তাহলে এটা হচ্ছে যে ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। এই ওমেগাটা হচ্ছে আমাদের আসলে কি, কৌণিক বেগ অথবা কি কৌণিক কম্পাঙ্ক, কৌণিক বেগ অথবা কৌণিক কম্পাঙ্ক একই জিনিস বোঝায়। এটার এককটা কত, রেডিয়ান পার সেকেন্ড, একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, আর মাত্রা হচ্ছে কত, টি ইনভার্স 1। দেখো এটা জাহাঙ্গীরনগরে 18-19 আসছে যে এই কৌণিক বেগের মাত্রা কত, টি ইনভার্স 1। তাহলে একক মাত্রাটা খুবই ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন জায়গায় দিয়ে দেয়। আর কৌণিক ত্বরণের মাত্রা হচ্ছে টি ইনভার্স 2, আর কৌণিক ত্বরণের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। কৌণিক ত্বরণের ক্ষেত্রে একটা স্কোয়ার চলে আসবে। তাহলে দেখো আমরা এখান থেকে পাচ্ছি যে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। আবার আমরা এটাও জানি ওমেগা সমান কত জানি, 2 পাই এফ, এফটা হচ্ছে কি কম্পাঙ্ক, এফ হচ্ছে কম্পাঙ্ক, ওমেগা সমান 2 পাই এফ। আর ওমেগা সমান আবার পর্যায়কালের সাথেও একটা সম্পর্ক আছে। দেখো 2 পাই বাই কত, টি, পর্যায়কালের সাথে কি সম্পর্ক, 2 পাই বাই টি। তার মানে পর্যায়কালের ব্যস্তানুপাতিক সম্পর্ক, পর্যায়কাল বাড়লে ওমেগার মান কমবে, আর এফ যদি বাড়ে ওমেগার মান কি হবে, বাড়বে, মানে সমানুপাতিক সম্পর্ক। তাহলে এখন এইখান থেকে যদি আমরা সমীকরণটা লিখি 2 পাই এফ সমান, তাহলে আমরা ওই যে রুট ওভার কে বাই এম লিখতে পারি, যেহেতু ওমেগা সমান 2 পাই এফ, তাহলে 2 পাই এফ সমান লিখতে পারি কি, রুট ওভার কে বাই এম। তাহলে এফ সমান কত লিখতে পারি, এই 2 পাই ওই পাশে যায় ভাগ, 1/2 পাই রুট ওভার কে বাই এম। আবার টি থেকে যদি প্রতিবেদন করি তাহলে 2 পাই বাই টি সমান রুট ওভার কে বাই এম। তাহলে টি সমান কত লিখতে পারি, রুট ওভার 2 পাই এই যে এম বাই কে, এই জায়গাতে উল্টাপাল্টাটা লাগে যে টি এর মানটা হচ্ছে এম বাই কে, উপরে ভর নিচে হচ্ছে কি কে। আর কম্পাঙ্ক এবং কৌণিক কম্পাঙ্ক এই ওমেগা আর হচ্ছে এই কম্পাঙ্ক দুইটার ক্ষেত্রেই কিন্তু কে উপরে, কিন্তু পর্যায়কালের ক্ষেত্রে এম উপরে। তাহলে এম উপরে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, উল্টাপাল্টা লাগানো যাবে না। তাহলে দেখো দুই ধরনের সম্পর্ক পাচ্ছি,
এফ এর সাথে কে এর কি সম্পর্ক? বর্গমূলের সমানুপাতিক, এম কনস্ট্যান্ট। এফ এর সাথে এম এর কি সম্পর্ক? বর্গমূলের ব্যস্তানুপাতিক, কে কনস্ট্যান্ট। টি এর সাথে কি সম্পর্ক? টি এর সাথে এম এর বর্গমূলের সমানুপাতিক সম্পর্ক। এই দেখো টি প্রপোর্শনাল বর্গমূলের সমানুপাতিক, আর কে এর সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক। সম্পর্কটা দেখো, এফ এর সাথে হচ্ছে কে এর সমানুপাতিক সম্পর্ক এম কনস্ট্যান্ট, এফ এর সাথে এম এর বর্গের ব্যস্তানুপাতিক বর্গমূলের ব্যস্তানুপাতিক সম্পর্ক কে কনস্ট্যান্ট। টি এর সাথে এম এর সমানুপাতিক বর্গমূলের সমানুপাতিক কে কনস্ট্যান্ট, টি এর সাথে কে এর বর্গমূলের ব্যস্তানুপাতিক এম কনস্ট্যান্ট। তাহলে আমরা তিনটা সমীকরণ পাইছি এখান থেকে। দেখো এগুলা তো আমরা জানি যে 2πf 2π/t, এখান থেকে এফ এর একটা সমীকরণ পাইছি 1/2π √ কত k/m। এখান থেকে ওমেগার একটা সমীকরণ পাইছি, ওমেগা = √k/m। আর টি এর একটা সমীকরণ পাইছি 2π কত √m/k, 2π √m/k। এই তিনটা সমীকরণ এখান থেকে আমরা পাইছি, আর কিছু সম্পর্ক পাইছি সমানুপাতিক ব্যস্তানুপাতিক। এই যে এই বিষয়টুকু প্রথম থেকে এই বিষয়টুকু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো। দু একজন কমেন্ট করো যে এই সূত্র প্লাস এই যে বিভিন্ন যে থিওরিটিক্যাল এগুলো ক্লিয়ার হয়েছে কিনা। না ভা ক্লিয়ার। আচ্ছা, কয়েকজন কমেন্ট করছে যে ক্লিয়ার, এই বিষয়টুকু ক্লিয়ার। তাহলে আমরা নেক্সটে যাচ্ছি। দেখো ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো এখানে যাচ্ছি। দেখো এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3বার আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3বার আসছে, এরকম ম্যাক্সিমামই দেখা যায় ওই ম্যাথটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর 3বার আসে, যেগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে সমীকরণটা লিখছি কত, 3d² x / dt² প্লাস 27x 27x = 0 সমীকরণটি একটি সরল ছন্দিত স্পন্দন বর্ণনা করে। এই স্পন্দনের কৌণিক কম্পাঙ্ক কত? কৌণিক কম্পাঙ্ক মানে কি চাইছে আসলে? ওমেগার মান চাইছে। কৌণিক কম্পাঙ্ক কত আসলে কি চাইছে? ওমেগা। তাইলে এটা কিভাবে করব? দেখো যে আমাদের মেইন একটা সমীকরণ জানি d² x / dt² = প্লাস কি ω²x, কিন্তু এর আগে যে সহগ আছে এই সহগটাকে কি করতে হবে? 1 বানাইতে হবে। তাহলে 3 দিয়ে আমরা ভাগ করে দিব। মাস্ট বি d² x / dt², এটার হচ্ছে সহগটা 1 থাকবে। তাহলে সলিউশনটা দেখো, এটার যদি আমরা 3 দিয়ে ভাগ করে দেই তাহলে কত হয়? d² x / dt² প্লাস 9x = কত হয়? 0। এখন আমরা ওই যে ওই ফরম্যাটটা পাইছি d² x / dt² প্লাস ω²x = 0। এখন কৌণিক কম্পাঙ্ক চাইছে, তার মানে এখানে ω² এর মানটা কত আসলে? 9। তাহলে সুতরাং ওমেগার মান কত? = 3 রেডিয়ান/সেকেন্ড। 3 রেডিয়ান/সেকেন্ড। তাহলে আমাদের কি করতে হবে? সহগটা 1 বানায় নিব, তারপরে x এর সাথে যেটা থাকবে ওইটার মানই হচ্ছে ω², পরে রুট করে দিছি। দেখো ω = 3 রেডিয়ান/সেকেন্ড। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই টাইপের এটা আসছে, আর এই টাইপের তিনটা পরেরটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, 3বার আসছে এই টপিকস থেকে কোশ্চেন। খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে। দেখো নেক্সট কোশ্চেনটা লিখে রাখছি 4d² x / dt² প্লাস 100x = 0 দ্বারা বর্ণিত সরল ছন্দিত কৌণিক কম্পাঙ্ক কত? সরল ছন্দিত গতির কৌণিক কম্পাঙ্ক কত? এটা তোমরা কমেন্ট করো দ্রুত, 1 সেকেন্ড সময়। কমেন্ট করো যে এটার কৌণিক কম্পাঙ্কটা কত হবে।
5 আফ্রিদা হনা 5, হ্যাঁ তারপরে আর কেউ? ফাইভ 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 ওকে। এই 10 কেন সাইদা নাভা? 10 হবে না, দেখো যে এটা 4 আছে একটা সামনে, আমি আগেই বলে দিছি যে সহগটা কি করে নিতে হবে, 1 বানায় নিতে হবে। তাহলে সহগ 1 বানায় নিলে 4 দিয়ে ভাগ করে দিতে হবে। 4 দিয়ে ভাগ করে দিলে সমীকরণ দাঁড়াচ্ছে কি, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস 25x ইকুয়াল 0। সুতরাং এই যে ওমেগা স্কোয়ারের মানটা হচ্ছে 25, তাহলে সুতরাং ওমেগা সমান কত, 5 রেডিয়ান পার সেকেন্ড। 5 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এখান থেকে হচ্ছে সহগটাকে কি করে নিছি আমরা, 1 বানায় নিছি। এই ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ারের সহগটা 1 রাখতে হবে। তাহলে দেখো এই সাইডে একটা ছোট করে কোশ্চেন লিখছি, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস 16x ইকুয়াল 0 হলে টি কত? আমরা তো এতক্ষণ বের করলাম কি, কৌণিক কম্পাঙ্ক, এটা ফার্স্টে আসছে 18-19-এ, মানে গতবার আর আগের বার আসছে। দেখো আমরা ওমেগা বের করতে পারলে টি বের করতে পারবো না? টি এর সমীকরণ আমাদের জানা আছে যে টি ইজ ইকুয়াল টু কি, 2 পাই বাই ওমেগা, 2 পাই বাই ওমেগা। কারণ দেখো ওমেগা সমান কত, 2 পাই বাই টি। তাহলে সুতরাং টি সমান কত হবে, 2 পাই বাই ওমেগা। তাহলে আমাদের এখানে চাইছে কি, এখানে ওমেগা চাই না, এখানে টি চাইছে। তাহলে আমরা আগে ওমেগাটা বের করে নিব। ওমেগা কত এটার, 4। ওমেগা কত হবে, দেখো এটার সহগ কিন্তু 1ই আছে। তাহলে 16 বর্গমূল করলে ওমেগা ইজ ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে টি ইজ ইকুয়াল টু কত হবে, 2 পাই বাই 4 ইকুয়াল টু কত হবে, পাই বাই 2, পাই বাই 2। তাহলে টি এর মান কত হবে, পাই বাই 2। দেখো এখানে টি এর মান চাইছে, ওমেগার মান, তাহলে এটা হচ্ছে কত, পাই বাই কত, 2। আর যদি এফ চাইতো তাহলে কত হইতো, যদি এই কোশ্চেনে বলতো এফ ইকুয়াল টু হোয়াট, পর্যায় কম্পাঙ্ক কত, তাহলে কি করতাম, ইকুয়াল টু 2 পাই এফ, 2 পাই কত, ওমেগা বাই 2 পাই। এটা হইতো না এফ সমান কি, ওমেগা বাই কত, 2 পাই। তার মানে 4 বাই কত, 2 পাই ইকুয়াল টু 2/পাই। টি যেটা বের হবে ওইটার উল্টাটা হবে এফ। টি পাইছি কত, পাই বাই 2, কারণ টি সমান হচ্ছে 1/f। টি সমান কত, 1/f। টি হচ্ছে এফ এর উল্টা। টি যদি পাই বাই 2 হয়, এফ হবে কত, 2/পাই। টি যেটা পাবো এফ হবে তার উল্টাটা। টি পাইছি কত, পাই বাই 2, তাহলে এফ হবে কত, 2/পাই। যে কোনোটাই চাইতে পারে, কৌণিক কম্পাঙ্ক কত, কম্পাঙ্ক কত, পর্যায়কাল কত। আশা করি পারা যাবে এইগুলা থেকে। আলসানি নূর হচ্ছে 0.25 হার্টস, এটা তো 0.25 হার্টস হয় না। দেখো নেক্সট কোশ্চেন, স্প্রিংয়ে ঝুলন্ত এম ভরের একটা বস্তুর পর্যায়কাল 2 সেকেন্ড হলে এম ভরের 4m ভরের বস্তুর জন্য পর্যায়কাল কত? কি বলছে, এম ভরের বস্তুর পর্যায়কাল কত, 2 সেকেন্ড। তাহলে 4m ভরের বস্তুর পর্যায়কাল কত হবে, এম ভরের বস্তুর পর্যায়কাল। তাহলে ভরটা আমরা কি করে দিছে, 4 গুণ করে দিছে। দেখো আলটিমেটলি ভর হচ্ছে কত, 4 গুণ। তাহলে ভরের সাথে টি এর সম্পর্ক আমরা জানি, টি প্রপোর্শনাল টু কত, √m। ওই যে m বাই কে, টি প্রপোর্শনাল টু √m। তাহলে ভর যদি 4 গুণ হয়, পর্যায়কাল কত হবে, √4। t2 ইকুয়াল টু কত, 4 গুণন t1। t1 এর মান আছে কত, 2 সেকেন্ড। তাহলে 2 গুণন 2 ইকুয়াল টু 4 সেকেন্ড। বলছে এম ভরের বস্তুর পর্যায়কাল 2 সেকেন্ড, 4m ভরের বস্তুর পর্যায়কাল কত হবে। এই যে সম্পর্ক আমাদের কত, টি প্রপোর্শনাল টু √m।
তাহলে এম যদি 4 গুণ হয়, টি কত হবে? 2 গুণ। 2 গুণ হবে কার? T1 এর। তাহলে T1 এর মান দেওয়া আছে কত? 2 সেকেন্ড। এই যে 2 সেকেন্ড দেওয়া, তাহলে এটা ইকুয়াল টু কত হবে? 4 সেকেন্ড। এই টাইপের ম্যাথগুলা ক্লিয়ার কিনা কমেন্ট করো দ্রুত। এই সরল সন্ধিত স্পন্দন কণার এই ম্যাথগুলা ক্লিয়ার কিনা, এখান থেকে যে কোনো টাইপের ম্যাথ যদি আসে পারবা কিনা। আচ্ছা, সবাই বলতেছে যে ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে নেক্সট টপিক্সে যাব। নেক্সট টপিক্স, দেখো নেক্সট টপিক্স হচ্ছে কি? সরল সন্ধিত স্পন্দন কণার সরণ, বেগ ও ত্বরণের সমীকরণ। সরল সন্ধিত স্পন্দন কণার সরণ, বেগ ও ত্বরণের সমীকরণ খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন আসে, ইম্পর্টেন্ট। দেখো তাহলে হচ্ছে সরণের সমীকরণটা আমরা ফার্স্টে দেখব যে সরল সন্ধিত স্পন্দন কণার সরণ কি টাইপের হয়। তাহলে সরণের সমীকরণটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু কত? এ সাইন ওমেগা টি প্লাস কত? ডেল্টা। এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এই ডেল্টাটা হচ্ছে আসলে আদি দশা। এই যে আমাদের একটা বস্তুর যেরকম আদি বেগ থাকে ইউ, আদি বেগ কত থাকে? ইউ থাকে। আদি বেগ যখন 0 হয় তখন ওই ইউ ইকুয়াল টু কত হয়? 0। এই স্পন্দন কণার ক্ষেত্রে এরকম একটা দশা থাকে। দশা মানে যে কোনো মুহূর্তের কি সম্যক অবস্থান। এই অবস্থানটা যখন 0 হয় তখন সমীকরণটা আসলে কত হয়? দেখো ডেল্টা ইকুয়াল টু 0 হইলে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন কত? ওমেগা টি। ডেল্টা যখন কত? 0। তাহলে দেখো আমরা এখান থেকে এই সমীকরণ থেকে বেগ বের করব। সরণ রে একবার অন্তরীকরণ করলে আমরা জানি কি পাওয়া যায়? বেগ পাওয়া যায়। সরণ রে হচ্ছে একবার অন্তরীকরণ করলে পাওয়া যায় হচ্ছে বেগ। তাহলে আমরা জানি বি ইজ ইকুয়াল টু কত? ডিএক্স ডিভাইডেড বাই ডিটি। তাহলে এই ডি এ সাইন ওমেগা টি, এক্স এর মান কত? এ সাইন ওমেগা টি। তাহলে এ সাইন ওমেগা টিকে আমরা কি করব? আসলে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে সাইনের অন্তরীকরণ করলে আমরা জানি কজ হয়ে যায়। সাইনকে অন্তরীকরণ করলে কি হয়? কজ। আর এ হচ্ছে কনস্ট্যান্ট, এটা সামনে থাইকা যাবে। তাহলে সাইন ওমেগাটির জন্য আমরা পাচ্ছি কি? কজ ওমেগাটি। এই ওমেগাটিকে আবার অন্তরীকরণ করলে বের হয়ে আসবে কি? ওমেগা। তাহলে বেগের সমীকরণটা আসলে কি পাওয়া যাচ্ছে? ওমেগা এ কস ওমেগাটি। দেখো তাহলে বেগের সমীকরণটা আমরা কত পাইছি? ওমেগা এ কস ওমেগা টি। তাহলে এইখান থেকে দেখো যে এই কস ওমেগা টি রে আমরা আবার কি লিখতে পারি? যে আমরা জানি যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কত? 1। তাহলে কস থিটার মানটা কত আসে? এই 1 মাইনাস সাইন স্কোয়ার, এটার উপরে কি? রুট। কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সমান যদি 1 হয় তাহলে কস থিটার মানটা কত আসে? রুট ওভার 1 মাইনাস কি? সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো এই কজ ওমেগাটিরে আমরা কি লিখতে পারি? রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগাটি। এই যে এই সূত্র থেকে কস থিটা সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এই কজ ওমেগাটিকে আমরা লিখতে পারি কত? ওমেগা এ রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগাটি। তাহলে এই ওমেগা এ সাইন ওমেগাটি সবার আমরা কি লিখতে পারি? দেখো যে আমরা এক্স থেকে কি পাইছি? এ সাইন ওমেগাটি। তাহলে সাইন স্কোয়ার ওমেগাটি সমান কত পাবো? এই এ কে এই পাশে ভাগ করে দাও, এক্স বাই এ স্কোয়ার করে দিলে এক্স স্কোয়ার বাই কত? এ স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে সাইন স্কোয়ার ওমেগাটির মান। তাহলে এইটা বসায় দাও, সাইন স্কোয়ার ওমেগাটি এক্স স্কোয়ার বাই কত? এ স্কোয়ার। লসাগু করলে দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত? এ স্কোয়ার। এই এ আর এ কাটা যায়, রুটের ভিতরে স্কোয়ার মানে কি? এটা বাইরে যায় ভাগ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি সমীকরণ কত পাচ্ছি? বি ইজ ইকাল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস কত? এক্স স্কোয়ার। এইটা তাহলে কার সমীকরণ পেলাম? সরল সন্ধিত স্পন্দন কণার বেগ।
ভি ইজ ইকুয়াল টু কত, রুট ওভার ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বেগের দুইটা সমীকরণ পাইছি আমরা, একটা হচ্ছে এই যে ওমেগা এ কজ ওমেগা টি, এটাও বেগ। আবার এখানে ব্রডলি করার পরে একটা সমীকরণ পাইছি ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার। তাহলে এটা হচ্ছে পাইলাম বেগ। এখন আমরা বেগকে আবার অন্তরীকরণ করলে কি পাবো, ত্বরণ, ডিবি বাই কি ডিটি। তাহলে বেগের সমীকরণ আমরা কত পাইছি, ওমেগা এ কস ওমেগা টি। তাহলে এইটাকে আমরা অন্তরীকরণ করব কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে। তাহলে অন্তরীকরণ করলে কজের জন্য কি আসে, মাইনাস সাইন। তাহলে দেখো মাইনাস সাইন ওমেগা টি। আবার এই ওমেগা এ হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট থাকবে। আবার এই ওমেগা টিকে যখন আবার অন্তরীকরণ করব তখন আরেকটা ওমেগা আসবে। তাহলে কত হচ্ছে, মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি। তাইলে দেখো সমীকরণটা কি পাচ্ছি, মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি। আবার এটা দেখো এ সাইন ওমেগা টি সমান আবার আমরা কি জানি, এক্স। এক্স সমান কি, এ সাইন ওমেগা টি। তাহলে এই যে এ সাইন ওমেগা টির পরিবর্তে আমরা কি বসাই দিছি, এক্স। তাহলে এ ইজ ইকাল টু কত, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এই তিনটা সমীকরণ আমরা পাইছি। দেখো এটা ত্বরণের সমীকরণ, এটা বেগের সমীকরণ। দেখো ত্বরণের কিন্তু এইটাও ত্বরণের সমীকরণ, কিন্তু ইউজ হয় অলওয়েজ এইটা। এটা কিন্তু বেগের সমীকরণ, এটাও বেগের সমীকরণ, কিন্তু ইউজ হয় কোনটা, এই যে এটা। আর এটা হচ্ছে কি, সরণের সমীকরণ। তাহলে তিনটা সমীকরণ আমরা পেয়ে গেছি। এখন দেখো আমাদের কোশ্চেন আসে যে সরল ছন্দিত স্পন্দন কণার সরণের সমীকরণে অথবা সরণ বনাম সময় লেখচিত্রটা কেমন হয়। বেগ বনাম সময় লেখচিত্রটা কেমন হয়, ত্বরণ বনাম সময় লেখচিত্রটা কেমন হয়, লেখচিত্রর প্রশ্ন আসে। সরণ বনাম সময়, বেগ বনাম সময়, ত্বরণ বনাম সময়। তার মানে এক্স বনাম টি, ভি বনাম টি, এ বনাম কি টি, এই তিনটা লেখচিত্র আসে। তাহলে আমরা লেখচিত্র আসলে কিভাবে বের করতে পারি, সমীকরণ দেখা। দেখো আমরা সরণের সমীকরণ কি জানি, এ সাইন ওমেগা টি। এই সমীকরণে দেখো কি আছে, সাইন আছে। তাহলে এই গ্রাফটা কেমন হবে, সাইন সদৃশ লেখা হবে। এই গ্রাফটা কেমন হবে, সাইন সদৃশ। বেগের সমীকরণে দেখো কি আছে, কজ আছে। গ্রাফটা কেমন হবে, কস সদৃশ। কজের যেরকম গ্রাফ সেই গ্রাফ হবে কস সদৃশ। ত্বরণের গ্রাফ কেমন হবে, ত্বরণে কি আছে দেখো, সাইন আছে, আবার একটা সামনে মাইনাস আছে। সাইন এবং একটি সামনে কি আছে, মাইনাস। তাহলে মাইনাস সাইন সদৃশ অথবা ঋণাত্মক সাইন সদৃশ লেখো। তাহলে এই লেখগুলো আশা করি ক্লিয়ার, এবং এই টপিক্সটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো যে এই পেজটা যে আমরা পড়লাম যে সমীকরণগুলো কিভাবে আসছে এটা ক্লিয়ার কিনা, কমেন্ট করো একটু দ্রুত। না ভাই ক্লিয়ার, চন্দ্রিকা ক্লিয়ার। আচ্ছা আর কেউ, আচ্ছা সবাই বলতেছে যে ক্লিয়ার, তাহলে আমরা নেক্সট টপিকসে যাব। দেখো তাহলে আমরা তিনটা সমীকরণ পাইছি। একটা হচ্ছে কি, এক্স ইকুয়াল টু কি, এ সাইন ওমেগা টি, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। ভি ইজ ইকুয়াল টু কত পাইছি, রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর এ ইকুয়াল টু কত পাইছি, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এ ইকুয়াল টু পাইছি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এই তিনটা সমীকরণ আমরা সরল ছন্দিত স্পন্দন কণার ক্ষেত্রে পাইছি। এখন দেখো সরল দোলক যদি চিন্তা করি, এরকম এটার তিনটা অবস্থান আছে। সরল দোলকে যখন এইখানে মিডিল পয়েন্টে থাকে, এটা মানে হচ্ছে মধ্যাবস্থা অথবা কি সাম্যাবস্থা, মধ্যাবস্থান অথবা সাম্যাবস্থা। এই জায়গায় সরণের বিস্তারের মানটা আসলে কত, সরণের মান 0, কারণ এই জায়গায় স্থির থাকে। মাইনাসের জায়গাটা আরেকবার দেখো যে এটা হচ্ছে
যখন ত্বরণকে আমরা ত্বরণের মানটা বের করব, বেগকে কি করব, সময়ের সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে বেগকে সময় সাপেক্ষে অন্তরীকরণ করলে কি আসে? বেগের সমীকরণটা আমরা পাইছি কত? ওমেগা এ কস ওমেগা টি, ওমেগা এ কস ওমেগা টি, এটাকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। কজের এ অন্তরীকরণ করলে কি আসে? আসলে মাইনাস সাইন। কসকে অন্তরীকরণ করলে মাইনাস সাইন। আর এইখানে ওমেগা এটা কি কনস্ট্যান্ট, তার মানে এটা সামনে থাইকা যাবে। আর এই কজ ওমেগা টির জন্য পাবো মাইনাস সাইন ওমেগা টি। আবার এই ওমেগাটিকে আবার যদি অন্তরীকরণ করি আরেকটা ওমেগা পাবো, তাহলে এই যে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগাটি। এই এ সাইন ওমেগাটি সমান আবার আমরা জানি কি এক্স। এ সাইন ওমেগাটি সমান এক্স, কারণ এই যে আমরা এখান থেকে শিখছি যে এক্স সমান কত? এ সাইন ওমেগাটি। তাইলে এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে ত্বরণের সমীকরণ কত পেলাম? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এই লেখটা কেমন হবে? এই যে সাইন আছে আর একটা মাইনাস আছে আগে, তাহলে মাইনাস সাইন সদৃশ, মাইনাস সাইন সদৃশ লেখো। এবার বুঝতে পারছো কিনা ইসরাত? তো কমেন্ট করো ইসরাত যে বুঝতে পারছো কিনা। আচ্ছা দেখো, আমরা হচ্ছে যে টপিকসটা পড়তেছিলাম এখন, সরল দোলকের তিনটা এখানে অবস্থান পাইছি কত? একটা হচ্ছে মধ্যাবস্থা বা সাম্যাবস্থা, আরেকটা হচ্ছে কি সর্বোচ্চ বিস্তার বিন্দু। এই জায়গায় এক্স এর মান কত? এ, সর্বোচ্চ বিস্তার। মানে এরপরে আসলে কি থাকে না, এরপরে সে আর যাইতে পারে না, এই আবার ব্যাক করে। এইদিকে যাওয়ার পরে সে আবার এইদিকে ব্যাক করে। আবার এটা হচ্ছে মাইনাসে, তার মানে এইটাও এইদিকে সর্বোচ্চ বিস্তারের শেষ সীমানা, আর এটা হচ্ছে এইদিকে। আর এই মধ্যাবস্থানে এক্স এর মানটা কত? 0। মধ্যাবস্থানে এক্স এর মান হচ্ছে কত? 0। এখন দেখো আমরা এই যে সমীকরণগুলো যে পাইছি, তাহলে এক্স সমান যখন 0 হয় তখন বি এর মানটা কত হয়? বি এর মানটা হয় ম্যাক্সিমাম, কারণ এই এক্স এর মানটা যখন 0 হয় তখন এক্স এর এই মাইনাস হয় না, কোনো কিছু মাইনাস হয় না, মানে কি এটার মান হচ্ছে বড় হয়ে যায়, সবচাইতে বড়। তাহলে সমীকরণটা কত আসে? ওমেগা এ। সর্বোচ্চ বেগের সমীকরণ ওমেগা এ। সর্বোচ্চ বেগ কোনো কোশ্চেনে যদি থাকে সর্বোচ্চ দ্রুতি কত, তাহলে আমাদের অলওয়েজ এই সমীকরণটা ইউজ করতে হবে, ওমেগা এ। তাহলে ওমেগা এ, আবার ওমেগা সমান আমরা লিখতে পারি কত? 2π/টি এ। আবার এখানে 2πf এ। এই তিনটা সমীকরণ হচ্ছে সর্বোচ্চ দ্রুতি বা সর্বোচ্চ বেগ। x সমান 0 কখন হয়? x সমান 0 হইলে বেগ সর্বোচ্চ হয়। আর যখন x সমান a হবে তখন বিটা কি হবে? যাবে মিনিমাম। কারণ এই যে দেখো, x এর পরিবর্তে যখন আমরা a বসাবো, এই যে এই সমীকরণে x এর পরিবর্তে a বসাইলে কি হয়? a স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে? 0। তাহলে বেগটা কি হবে? সর্বনিম্ন হবে, x ইকুয়াল টু a অবস্থান। আবার x ইকুয়াল টু 0 হইলে দেখো a এর মানটা কি হবে? মিনিমাম। কারণ কি, এই যে ওমেগা স্কোয়ার এক্স, এক্স এর মান যদি 0 বসাই পুরাটাই কি হয়ে যাবে? 0। এক্স এর মান 0 বসাইলে পুরাটাই 0। আবার এক্স সমান যখন এ হবে তখন এ এর মানটা কত হবে? ওমেগা স্কোয়ার এ। ওমেগা স্কোয়ার এ মানে মানটা কি হবে? সর্বোচ্চ। এক্স সমান যখন সরণ সর্বোচ্চ তখন ত্বরণ সর্বোচ্চ। তাহলে এ ওমেগা স্কোয়ার সমান আমরা লিখতে পারি কত? 2π/টি হোল স্কোয়ার। এটার মানে হচ্ছে 4π²/টি স্কোয়ারে অথবা 4π² স্কোয়ারে। এটাও ত্বরণের সমীকরণ আসবে, সর্বোচ্চ ত্বরণ। সর্বোচ্চ ত্বরণের সমীকরণগুলো হচ্ছে ওমেগা স্কোয়ারে, 4π²/টি স্কোয়ারে, 4π² স্কোয়ারে। আর সর্বোচ্চ বেগের সমীকরণ কি কি? ওমেগা এ, 2π/টি এ, 2πf এ। আর নর্মাল বেগ মানে সর্বোচ্চ যদি না বলা থাকে, বলে যে বেগ কত, তাইলে সমীকরণ হচ্ছে কি? এই যে এটা
বেগ ইজ ইকুয়াল টু ওমেগা ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার। এটা হচ্ছে নর্মাল বেগ। আর যদি সর্বোচ্চ বেগ বলে তাহলে সমীকরণ হচ্ছে এই তিনটার একটা। এখন দেখো আমরা এই যে এই জায়গায় আমরা কি কি পাইলাম, যখন সরণ সর্বনিম্ন মানে কি সরণ জিরো, সরণ যখন সর্বনিম্ন হয় তখন বেগটা কি হয় ভি ম্যাক্সিমাম। এই অবস্থানে আমরা কি কি পাচ্ছি দেখো, এক্স সমান যখন জিরো, সরণ যখন সর্বনিম্ন তখন ভি কি ম্যাক্সিমাম, এ হচ্ছে কি মিনিমাম, এক্স মিনিমাম। সরণ সর্বনিম্ন, ত্বরণ সর্বনিম্ন, বেগ সর্বোচ্চ মধ্যাবস্থানে। আর কি হইতে পারে বলো তো? দেখো যে তাহলে বেগ যখন বেশি, সবচেয়ে বেশি, তাহলে গতিশক্তি বেশি হবে, ইকে কি হবে ম্যাক্সিমাম। কারণ বেগের সাথে কি সম্পর্ক, হাফ এম বি স্কোয়ার, বর্গের সমানুপাতিক। বেগ বেশি মানে গতিশক্তি বেশি। গতিশক্তি সর্বোচ্চ হওয়া মানে কি বিভব শক্তি সর্বনিম্ন হবে, ইপি মিনিমাম। বিভব শক্তি কি হবে মিনিমাম। তাইলে মধ্যাবস্থানে আমরা এই জিনিসগুলা পাচ্ছি যে এক্স সমান জিরো মানে এক্স সর্বনিম্ন, ত্বরণ সর্বনিম্ন, বেগ সর্বোচ্চ। বেগ সর্বোচ্চ হইলে গতিশক্তি সর্বোচ্চ, গতিশক্তি সর্বোচ্চ হইলে বিভব শক্তি সর্বনিম্ন। তাইলে এ অবস্থানে আসলে কি আসবে, সর্বোচ্চ বিস্তার। বিস্তার কি সর্বোচ্চ, তার মানে এক্স ম্যাক্সিমাম। এক্স হচ্ছে কি ম্যাক্সিমাম। তাহলে এক্স যদি ম্যাক্সিমাম হয় এ কি হবে ম্যাক্সিমাম। এক্স ম্যাক্সিমাম হইলে এ কি হবে ম্যাক্সিমাম। ভিটা কি হবে মিনিমাম। দেখো যখন সরণটা আসলে সর্বোচ্চ হয়ে যায় এরপরে কি আর বেগ থাকে? যদি বেগ থাকতো তাহলে সে আরো উপরে উঠতো, কিন্তু সে আর উপরে উঠতে পারে না, সে এই জায়গা থেকে আবার নিচে নামতে শুরু করে। তার মানে এই অবস্থায় আসলে বেগটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়। এই জন্যই সে আর কি হইতে পারে না, উপরে উঠতে পারে না। তার মানে বেগটা আসলে কত হয়, সর্বনিম্ন। বেগ সর্বনিম্ন হওয়া মানে কি গতিশক্তি সর্বনিম্ন। গতিশক্তি সর্বনিম্ন হওয়া মানে বিভব শক্তি কি সর্বোচ্চ। তাহলে এই দুইটা অবস্থানে আমরা পাচ্ছি কি কি দেখো, খুবই ইম্পর্টেন্ট থিওরিটিক্যাল কোশ্চেন এই জায়গা থেকে বেশি আসে, ইভেন খুবই খুবই কোশ্চেন আসে এই জায়গা থেকে। দেখো মধ্যাবস্থান সাম্য অবস্থানে কি কি পাইলাম, এই টপিকসটা ক্লিয়ার কিনা, বুঝছো কিনা, এই সূত্রের ব্যাপারগুলা কোন অবস্থানে আসলে কি হয়, দ্রুত কমেন্ট করো। আচ্ছা দেখো এখন আমরা সবাই বলতেছে ক্লিয়ার, তাহলে আমরা কোশ্চেনে চলে যাব। দেখো যে কোশ্চেন কিভাবে আসে এই টপিকসগুলা থেকে কোশ্চেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18-19 আসছে, তার মানে রিসেন্ট ইয়ারের কোশ্চেন। সরল দোল গতি সম্পন্ন একটা কণার বিস্তার 0.2 মিটার। বিস্তার মানে কি এ হচ্ছে বিস্তার, এক্স হচ্ছে সরণ, এক্স ইকুয়াল টু হচ্ছে সরণ, এ ইকুয়াল টু হচ্ছে কি বিস্তার, এ হচ্ছে বিস্তার। তাহলে সরল দোল গতি সম্পন্ন একটি কণার বিস্তার 0.02 মিটার এবং কম্পাঙ্ক ইকুয়াল টু কত 2.5 হার্স হলে এর সর্বোচ্চ দ্রুতি কত? এই যে দেখো কোশ্চেনে বইলা দিছে সর্বোচ্চ দ্রুতি। সর্বোচ্চ দ্রুতি মানেই হচ্ছে আমাদের সমীকরণ কোনটা, এই যে সর্বোচ্চ দ্রুতি সমীকরণ হচ্ছে ওমেগা এ, কিন্তু কোশ্চেনে দেওয়া আছে দেখো কম্পাঙ্ক দেওয়া আছে, তাহলে সমীকরণ নিব কোনটা 2 পাই এফ এ, যে কম্পাঙ্ক রিলেটেড যে সমীকরণ এটা হচ্ছে আমরা নিব। তাহলে সলিউশন ভি ম্যাক্সিমাম, সর্বোচ্চ দ্রুতি বলছে এই জন্য কত হবে ভি
ম্যাক্সিমাম ইকুয়াল টু কত 2 পাই এফ এ 2 পাই এফ এ। এই 2 পাই এফ এ এটার মানগুলা বসায় দাও 2 পাই গুণন এফ এর মান দেওয়া আছে 2.5 গুণন এর মান 0.02। এখন দেখো এটা ক্যালকুলেটর ছাড়া করা যায় না। ক্যালকুলেটর ছাড়া যদি টেকনিক্যাল ইউজ না করো তুমি এটা নর্মালি যদি গুণ করতে যাও এটা পারবে না, কারণ দশমিক আছে পাই আছে, তাহলে এটা আমাদের কি করতে হবে টেকনিক্যালি সলভ করতে হবে। কিভাবে সলভ করা যায় এটা সহজে দেখো, ভাঙায় দিব দশমিকগুলাকে কি করে দিব ভাঙায় দিব। তাহলে 2 গুণন 3.14 গুণন এই 2.5 কে লিখছি কত 25, নিচে একটা 10 গুণন এই 0.02-র জন্য হচ্ছে উপরে 2 নিচে একটা 100 ভাঙায় দিছি 25 2.5-কে ভাঙায় 25/10 লিখছি, 0.02-কে ভাঙায় 2/100 লিখছি। এখন দেখো কাটাকাটি করি, 25 দিয়ে যদি 100-কে কাটি কত হয় 4, 25 দিয়ে 100-কে কাটলে 4, এই 2 কত হয় 4 আর এই 4 কাটা, 10 দিয়ে 3.14-কে ভাগ করে দিলে কত হবে 0.314 মিটার পার সেকেন্ড। 3.1416-কে 10 দিয়ে ভাগ করে দিছি কত হবে 0.314 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এই ক্যালকুলেশন না দশমিক যুক্ত সকল ক্যালকুলেশন করব এভাবে ভাঙায়, যে এই যে দশমিক থাকলে এটাকে আমরা কি করে দেব ভাঙায় দেব, তাহলে ক্যালকুলেশন সহজ হবে। দেখো নেক্সট কোশ্চেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কত 19-20, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না সাস্টেও আসছে, এটা 2বার আসছে সাস্টে। তো দেখো সরল সন্ধিত গতিতে স্পন্দনরত দুটি কণার সরণ কত, x1 = a sin ওমেগা টি আর একটা দেওয়া আছে x2 = a cos ওমেগা টি। যে কোনো সময়ে এদের মধ্যে দশা পার্থক্য কত হবে, যে কোনো সময়ের মধ্যে এদের দশা পার্থক্যটা কত হবে। যদি এই টাইপের কোশ্চেন থাকে যে একটা সাইনের সমীকরণ আর একটা কজের, তাহলে আমরা অলওয়েজ জানি অলওয়েজ সাইন ও কজের মাঝে কস লেখের দশা পার্থক্য π/2, ঠিক আছে 90 ডিগ্রি। সাইন এবং কজ লেখা আছে, এই লেখা দুইটার দশা পার্থক্য অলওয়েজ কত হবে 90 ডিগ্রি বা π/2। তাহলে এটার অ্যান্সার হবে কত π/2, যে কোনো সময়ের মধ্যে দশা পার্থক্য হচ্ছে কত π/2। তারপরেরটা দেখো, কোন সরল সন্ধিত গতি সম্পন্ন কণার বিস্তার হচ্ছে কত 3 সেন্টিমিটার এবং সর্বোচ্চ বেগ কত 6.24 মিটার পার সেকেন্ড। কণাটির পর্যায়কাল কত, তাহলে পর্যায়কাল বের করব। পর্যায়কালের দেখো এখানে সর্বোচ্চ বেগ দেওয়া আছে, সর্বোচ্চ বেগের সমীকরণ আমরা জানি পর্যায়কালের কি সাথে কি v = 2πa/ কত টি, 2πa/t। দেখো এটা সেন্টিমিটার না, এটা মিটার হবে। তিন মিটার। তাহলে কোন সরল সন্ধিত স্পন্দন কণার বিস্তার 3 মিটার, এর সর্বোচ্চ বেগ 6.24 মিটার পার সেকেন্ড হলে কণাটির পর্যায়কাল কত হবে। তাহলে দেখো আমরা এখন পর্যায়কাল বের করব। পর্যায়কাল সমান কত হবে t = কত 2πa/ কত b। তাহলে মানগুলা বসায় দাও, 2π গুণন 3 আর এই বেগের মান দেওয়া আছে কত 6.24।
দেখো 2 পাই দিয়ে 6.24 কে কি করা যায়, কাইটা দেওয়া যায়, কারণ 2 পাই এর মান হচ্ছে কত 6.28 আর এটার মান হচ্ছে 6.24, কাছাকাছি মান। তাহলে এটা আর এটা কাটা যায়, তাহলে অ্যান্সার কত হবে, 3-এর চেয়ে একটু বেশি, 3ই দিয়ে দাও, 3 সেকেন্ড, অপশনে 3 সেকেন্ডই ছিল আর 3.02 এরকম আসে আর কি মানটা, তাহলে এটা হচ্ছে 3 সেকেন্ড। এটা দেখো কুয়েটে আসছে, কে ইউতে আসছে, এটা হচ্ছে তাহলে পর্যায়কাল থেকে কিভাবে পর্যায়কাল বের করব, সর্বোচ্চ বেগ বললে পর্যায়কালের সমীকরণ কোনটা, 2 পাই বাই কত 2 পাই এ বাই টি। এরপরেরটা দেখো, একটা তারের ভিতর দিয়ে সাইনোসয়েডাল তরঙ্গ প্রবাহিত হলে তারের কণার সর্বোচ্চ দ্রুতি কত, ভিএস, সর্বোচ্চ দ্রুতি বলছে। তারের একটি কণার সরণ বিস্তারের অর্ধেক হলে ওই কণার দ্রুতি কত হবে, কি বলছে, ওই কণার দ্রুতি কত হবে, এটা কিন্তু সর্বোচ্চ দ্রুতি না, এটা হচ্ছে বলছে নর্মাল দ্রুতি। বলছে কি সরণ বিস্তারের অর্ধেক, তার মানে আসলে কি এক্স ইজ ইকুয়াল টু কত, বিস্তার বাই 2, এক্স এর মান দেওয়া আছে কত, এক্স ইকুয়াল টু এ বাই 2। তাহলে বেগের সমীকরণ আমরা জানি ভি ইজ ইকুয়াল টু কত, ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারের পরিবর্তে কত বসাবো, এই যে এটা এ বাই 2, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বাই কত 4, এ স্কোয়ার বাই 4 ইকুয়াল টু দেখো 3 স্কোয়ার বাই কত 4, লসাগু করলে কত হয় 4 স্কোয়ার মাইনাস স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার বাই কত হবে 4। তাহলে দেখো যদি এটা 3 স্কোয়ার বাই 4 হয়, এই এ স্কোয়ারকে আমরা রুটের ভিতরে বাইরে নিতে পারি, কত হয়, আর এইটাকে যদি ভাঙায় √3 বাই কত 2, 4 এর জন্য 2, আর এই এ স্কোয়ারের জন্য ওমেগা কত এ, আমরা জানি ওমেগা এটাই মানে কি, এই সর্বোচ্চ দ্রুতি মানেই হচ্ছে ওমেগা এ, তাহলে এটার মান কত ভিএস, ভিএস দেওয়া আছে, তাহলে ইকুয়াল টু কত √3 বাই 2 বিএস, √3 বাই 2 বিএস। তাহলে এটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিসেন্ট ইয়ারে, যে সরণ বিস্তারের অর্ধেক হলে দ্রুতি কত হবে, তাহলে দ্রুতিটা কত হয় √3 বাই 2 বিএস, এই বিএসটা আসলে কি সর্বোচ্চ দ্রুতি, তার মানে সর্বোচ্চ দ্রুতির কত গুণ হচ্ছে √3 বাই 2 গুণ। এইভাবেও কোশ্চেন আসতে পারে, ওই কণার দ্রুতি সর্বোচ্চ দ্রুতির কত গুণ, অ্যান্সার অপশনে থাকবে √3 বাই 2 গুণ, 2 বাই √3 গুণ, তাহলে অ্যান্সার কত হবে √3 বাই 2 গুণ। ক্লিয়ার কিনা, এই যে ম্যাথগুলা ক্লিয়ার কিনা একটু কমেন্টস করো, যে সরল সন্ধিত স্পন্দন কণার বেগ সরণ ত্বরণ রিলেটেড যে কোশ্চেনগুলো, এটা ক্লিয়ার কিনা, দ্রুত কমেন্টস করো। আচ্ছা, তাহলে সবারই যেহেতু ক্লিয়ার, তাহলে আমরা নেক্সট টপিক্সে যাব। খুবই ইম্পর্টেন্ট টপিক্স, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, সরল দোলক। সরল দোলক, একটা সরল দোলক হইতে গেলে কি হওয়া লাগে, বিস্তার হইতে হয় কত 4 ডিগ্রি এর কম, অথবা 4 ডিগ্রির সমান হইতে পারে। একটা সরল দোলক হইতে গেলে বিস্তারটা কতর মধ্যে থাকা লাগে 4 ডিগ্রি, এটা থিওরিতে আসে। তাহলে একটা সরল দোলক দেখো, এটা একটা সরল দোলক, এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দৈর্ঘ্য, এটা হচ্ছে কি সুতার দৈর্ঘ্য, আর এটা হচ্ছে ভবের ব্যাসার্ধ, এটা হচ্ছে সরল দোলকের কি ভব। তাহলে একটা হচ্ছে এটা সরল দোলকের যে দোলনকালের সমীকরণ, এটা কি জানি আমরা 2 পাই টি ইকুয়াল টু কত 2 পাই √L/g, এটা হচ্ছে সরল দোলকের কি দোলনকালের সমীকরণ।
তাহলে দেখো যে এই এল এর মানটা, টি হচ্ছে দোলনকাল, এলটা হচ্ছে কি কার্যকরী দৈর্ঘ্য, এল হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। তাহলে এই কার্যকরী দৈর্ঘ্যটা আসলে কি, এল প্লাস আর। তার মানে কি, এই যে সুতার যে দৈর্ঘ্যটা আর এই যে ববের ব্যাসার্ধ, এই দুইটার যোগফলই হচ্ছে কি এই যে ববের যে এই যে এই সেন্টার থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ, এটাই হচ্ছে কি আর, আর এই সুতার দৈর্ঘ্য, এই দুইটার যোগফল হচ্ছে কি কার্যকরী দৈর্ঘ্য। আর জি তো আমরা জানি অভিকর্ষ ত্বরণ। দেখো তাহলে টি এর সাথে সম্পর্ক কি দাঁড়াচ্ছে, টি প্রপোর্শনাল টু রুট ওভার এল। তার মানে বর্গমূলের কি সমানুপাতিক, এল বাড়লে টি বাড়বে, টি বাড়লে এল বাড়বে, টি কমলে এল কমবে, এল কমলে টি কমবে। জি কনস্ট্যান্ট যখন, এই সমীকরণটা কখন, জি কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট কখন হয়, একই প্লেস, জি এর মানটা একই প্লেসে জি এর মান সমান। যদি বলে যে হচ্ছে ঢাকায়, ঢাকায় জি এর মানটা কি একটা নির্দিষ্ট, সব দোলকের জন্য ঢাকায় জি এর মান একই। তাহলে আবার পরেরটা দেখো যে টি প্রপোর্শনাল টু কত, 1/√জি। তার মানে বর্গমূলের কি ব্যস্তানুপাতিক জি এর সাথে, যখন এল কনস্ট্যান্ট, সমপরিমাণ দৈর্ঘ্য। তাইলে আবার এইটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি না যে এল প্রপোর্শনাল টু কত, টি স্কোয়ার, এল প্রপোর্শনাল টু টি স্কোয়ার, আর জি প্রপোর্শনাল টু কত, 1/টি স্কোয়ার, 1/টি স্কোয়ার। তাহলে দেখো স্প্রিং এর ক্ষেত্রে আবার এইটার আর একটা সমীকরণ আছে, এই যে দোলনকালের সমীকরণ, দোলনকাল স্প্রিং এর ক্ষেত্রে কত হয়, 2π√ওভার কত x/জি। এক্স কোথাও কোথাও এক্স পড়ানো হয়, কোথাও কোথাও ই লেখা হয়, যেটাই বলুক এইটার মান হচ্ছে আসলে প্রসারণ, স্প্রিং এর কতটুকু প্রসারণ হয় এটাই হচ্ছে এক্স বা ই। তাহলে এই স্প্রিং এর ক্ষেত্রে সমীকরণটা কি, টি ইকুয়াল টু 2π√x/জি। একই জিনিস, শুধু এটার ক্ষেত্রে দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য, আর এটার ক্ষেত্রে কি প্রসারণ। এখন দেখো সরল দোলকের 4টা সূত্র আছে, কয়টা সূত্র, 4টা সূত্র আছে, সূত্রগুলা খুবই ইম্পর্টেন্ট। প্রথম সূত্র হচ্ছে সমকালের সূত্র, সমকাল সূত্র, যে দোলকের এল, সকল দোলকের এল এবং জি যদি একই হয় তাহলে টিও কি হবে, একই হবে। 100টা ঘড়ি তুমি এখানে রাখা দিলা, বা 100টা সেকেন্ড দোলক, সমান দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি সমান, এবং একই জায়গায় রাখছো, মানে জি এর মানটাও সমান, তাহলে সবগুলাই একই সময় দিবে, তার মানে সবগুলার সময় কি হবে, সেম। আবার দেখো দ্বিতীয় সূত্রটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। এই যে দৈর্ঘ্যের সূত্র আমরা আগেই জেনে গেছি যে টি এর সাথে কি সম্পর্ক, √এল, জি কনস্ট্যান্ট। এটাই হচ্ছে যে যদি জি সেম থাকে তাহলে সকল দোলকের টি এর সাথে কি সম্পর্ক, √এল, এটা দৈর্ঘ্যের সূত্র। 3 নাম্বার সূত্র হচ্ছে ত্বরণের সূত্র, এই যে টি প্রপোর্শনাল টু 1/√জি, যখন কি এল কনস্ট্যান্ট, এটা হচ্ছে 3 নাম্বার সূত্র সরল দোলকের। 4 নাম্বার সূত্র হচ্ছে কি ভরের সূত্র, ভর, যে টি ভরের উপর নির্ভর করে না, নির্ভর কি করে না, মানে দোলনকালের মানটা আসলে কার উপর নির্ভর করে, এই এল এর মান আর জি এর মানের উপর। আবার এল এর মানটা নির্ভর করে দেখো এই এল আর এ আর, এই দুইটার মানের উপর, কিন্তু ভরের উপর কিন্তু নির্ভর করে না। এখন একটা ভব যদি পিতল দিয়ে তৈরি আছে, ওইটারে লোহা দিয়ে বানায় দিলাম, অথবা তামা দিয়ে বানায় দিলাম, পরিবর্তন করে তামা বাদ দিয়ে হচ্ছে সীসা দিয়ে দিলাম, তাইলে এই দোলনকালের পরিবর্তন হবে না। কারণ কি, ভরের উপর নির্ভর করে না। তুমি তামা লোহা যেটা দাও, শুধুমাত্র ভর চেঞ্জ হবে, আর সব সেম থাকবে। তাইলে এটা হচ্ছে যে দোলনকাল কি করে না, ভরের উপর নির্ভর করে না। এটা আসছিল কত সালে, জগন্নাথে 17-18-তে আসছে। আরো অনেক জায়গায় এটা আসে যে দোলনকাল, একটা সরল দোলক আছে, এটা হচ্ছে তামার পরিবর্তে লোহা দিয়ে বানায় দিলাম, দোলনকালের কি ধরনের পরিবর্তন হবে, তাহলে কি হবে, সেম অ্যাজ বিফোর। তার মানে কি হবে না, পরিবর্তন হবে না। দেখো এটুকু ক্লিয়ার না, যে এই সরল দোলকের এই জিনিসগুলো, এটা ক্লিয়ার কিনা, একটু দ্রুত কমেন্ট করো। সরল দোলকের এই জিনিসগুলা ক্লিয়ার হয়েছে কিনা একটু দ্রুত কমেন্ট করো।
অহনা বলছে ক্লিয়ার, আর কেউ? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে নেক্সটে যাব, ম্যাথ টাইপস। দেখো, পর্যায়কাল 2 গুণ করতে হলে দোলকের দৈর্ঘ্য কত গুণ করতে হবে? পর্যায়কাল 2 গুণ করতে হলে দোলকের দৈর্ঘ্য কত গুণ করতে হবে? গতবার কৃষিতে আসছিল 19-20, এবং হিউজ বিশ্ববিদ্যালয়ে আসছে, হিউজ টাইম, অনেকবার আসছে। পর্যায়কাল দ্বিগুণ করতে হলে দোলকের দৈর্ঘ্য কত গুণ হবে? তাহলে আমরা জানি যে দৈর্ঘ্য কত গুণ হবে, এল এর সাথে প্রপোর্শনাল টু কি? টি স্কয়ার। এল এর সাথে বর্গের সমানুপাতিক, তাহলে টি এন গুণ হলে, টি যদি এন গুণ হয় তাহলে এল টু ইকুয়াল টু কত হবে? এন স্কোয়ার এল ওয়ান। এন স্কোয়ার কি? এল ওয়ান। টি যদি এন গুণ হয় তাহলে এল টু কত হবে? এন স্কোয়ার এল ওয়ান। তাহলে টি যদি দ্বিগুণ হয়, পর্যায়কাল যদি 2 গুণ হয়, তাহলে এল টু কত হবে? 2 স্কোয়ার ইকুয়াল টু 4 এল ওয়ান। তার মানে আদি দৈর্ঘ্যের কত গুণ হবে? 4 গুণ। পর্যায়কাল 3 গুণ হইলে কত হবে? 9 গুণ। পর্যায়কাল অর্ধেক হইলে কত হবে? 1/4। সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক আমি আগেই বলে দিছি, একটা বুঝতে পারলে সকল ফিজিক্সের সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক সেমই, একই। তাইলে পর্যায়কাল 2 গুণ, তাহলে পর্যায়কাল যদি এন গুণ হয়, এল হবে কত গুণ? এন স্কোয়ার এল ওয়ান। তার মানে হচ্ছে পর্যায়কাল 2 গুণ হইলে এটা হবে 4 গুণ। পর্যায়কাল যদি অর্ধেক হয়, যদি বলে যে অর্ধেক, অর্ধেক হলে, অর্ধেক যদি হয় তাহলে এল টু কত হবে? 1/4। তাহলে টি 3 গুণ হইলে, টি যদি বলে কত? 3 গুণ, তাহলে এল কত হবে? এল টু ইকুয়াল টু 9 এল ওয়ান। এন স্কোয়ার, তাহলে 9 এল ওয়ান। পরেরটা দেখো, সেকেন্ড দোলক, মোস্ট ইম্পর্টেন্ট ফর মেডিকেল প্লাস অল ইউনিভার্সিটি। মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট সেকেন্ড দোলক, অসংখ্য বিশ্ববিদ্যালয়ে আসছে এগুলা থেকে। দেখো, সেকেন্ড দোলকের তথ্যগুলো আমরা কি জানা থাকলে আমাদের অঙ্ক করার প্রয়োজন নাই। সেকেন্ড দোলকের তথ্যগুলা জানলে আর আমাদের অঙ্ক করতে হবে না। সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে কি? 2 সেকেন্ড। দোলনকাল 2 সেকেন্ড। অর্ধ দোলনকাল 1 সেকেন্ড। অর্ধ দোলনকাল 1 সেকেন্ড। কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক আমরা জানি এফ ইকুয়াল টু কি? 1 বাই দোলনকাল, 1/t। তাহলে দোলনকাল যদি 2 হয় 1/2, তাহলে 0. কত? 5 হার্স। একটা সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হবে? 0.5 হার্স। সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত? এগুলা ফিক্সড, এগুলা কোনো চেঞ্জ নাই। সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত? এল এর সমীকরণটা আসলে কি? জি টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। এই টি এর মান যখন 2 সেকেন্ড, তখন দেখো এই 4 আর এই 4 কি হয়ে যায়? কাটা যায়। তাহলে জি বাই পাই স্কোয়ার, এটা অপশনে থাকে। সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত? জি বাই পাই স্কোয়ার। এটার মানটা আসলে কত আসে? 0.993 মিটার, 99.3 সেন্টিমিটার, অথবা 3.36 ফুট। তিনটা মানে আমাদের মুখস্থ রাখতে হবে, ডিরেক্ট কোশ্চেনে আসে। তাহলে সেকেন্ড দোলক সম্পর্কিত তথ্যগুলা কি? দোলনকাল 2 সেকেন্ড, অর্ধ দোলনকাল 1 সেকেন্ড, কম্পাঙ্ক 0.5 হার্স, কার্যকরী দৈর্ঘ্য জি বাই পাই স্কোয়ার অথবা 0.993 মিটার, 99.3 সেন্টিমিটার, 3.36 ফুট। এটা হচ্ছে দোলন। এই তথ্যগুলো মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। দোলনকাল মানে আসলে কি? 2 গুণন একবার টিক শব্দ করার সময়, এই যে ঘড়িতে দেখবে একবার টিক টিক করে, এই একবার টিক দেওয়ার সময় গুণন হচ্ছে 2। এটাই হচ্ছে আসলে একটা ঘড়ির বা দোলকের দোলনকাল। তাহলে যদি কোশ্চেনে বলা থাকে একবার টিক শব্দ করতে একটি দোলকের 1 সেকেন্ড লাগে, তাহলে তার দোলনকাল কত হবে? 1 গুণন 2, 2 সেকেন্ড। একবার টিক শব্দ করতে 1 সেকেন্ড লাগে, তাহলে তার দোলনকাল কত হবে? 2 দিয়ে গুণ। তাহলে এখন দেখো, দোলনকাল ইকুয়াল টু কি? সময় ডিভাইডেড বাই দোলন সংখ্যা। দোলনকাল ইকুয়াল সময় ডিভাইডেড বাই দোলন সংখ্যা। তার মানে কি? টি বাই এন। আর আমরা জানি যে কম্পাঙ্ক হচ্ছে দোলনকালের উল্টাটা,
তাহলে টি যদি টি বাই এন হয় এফ ইকুয়াল টু কত হবে এন বাই টি, উল্টা যাবে। তাহলে এফ ইজ ইকুয়াল টু কত এন বাই টি। এখন কোশ্চেন দেখো, একটা দোলক 1 মিনিটে 20 বার দোল দেয়, দোলকের দোলনকাল ও কম্পাঙ্ক কত হবে? একটি দোলক 1 মিনিটে 20 বার দোল দেয়, দোলনকাল ও কম্পাঙ্ক কত হবে? তাহলে দোলনকাল কত হবে? টি বাই এন, টি এর মান কত আছে? 1 মিনিট 60 সেকেন্ড, 20 বার তার মানে 20, দোলনকাল কত? 3 সেকেন্ড। দোলনকাল কত পাইছি? 3 সেকেন্ড। সময় ডিভাইডেড বাই কি? এন, এই যে সময় ডিভাইডেড বাই দোলন সংখ্যা। তাহলে টি যদি 3 হয় তাহলে এফ সমান কত হবে? 1 বাই টি, তার মানে কি 1 বাই 3 ইকুয়াল টু 0.33 হার্স। 1 এর 3 দিয়ে ভাগ করলে কত হয়? 0.33 হার্স। যদি 2 এর 3 দিয়ে ভাগ করি 0.67। এই মানগুলা ক্যালকুলেশনের সুবিধার জন্য জানা লাগবে। তাইলে একটা দোলকের দোলনকাল এত হলে কম্পাঙ্ক কত? এবং তাহলে 3 সেকেন্ড যদি দোলনকাল হয় কম্পাঙ্ক হবে 0.33 হার্স। তাহলে আশা করি এটুকু ক্লিয়ার। দুটি সরল দোলকের দোলনকালের অনুপাত 1:2 হলে কার্যকরী দৈর্ঘ্যের অনুপাত কত? জাহাঙ্গীরনগরে 2 বার না 3 বার আসছে, দেখো 18-19 আসছে। তাহলে দুটি সরল দোলকের দোলনকালের অনুপাত কত? 1:2। তাহলে কার্যকরী দৈর্ঘ্যের অনুপাত কত হবে? আমরা জানি বর্গের সমানুপাতিক, L1:L2 ইকুয়াল T1 স্কোয়ার ইস্টু কত? T2 স্কোয়ার। তাইলে কত হবে? 1 এর স্কোয়ার করলে 1ই হবে, আর 2 এর স্কোয়ার করলে হবে 4। তাহলে কার্যকরী দৈর্ঘ্যের অনুপাত কত হবে? 1:4। পরেরটা দেখো, একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 2 গুণ করা হলে দোলনকাল কত হবে? একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 2 গুণ করা হলে দোলনকাল কত হবে? তাহলে দোলনকালের সাথে সম্পর্ক কি? টি প্রপোর্শনাল টু √/L। তাহলে এল এন গুণ হলে, এল যদি এন গুণ হয়, এল এন গুণ হলে T2 ইকুয়াল টু কত হবে? তাহলে এই যে রুটের সম্পর্ক, তাহলে রুটের ভিতরে এন, T1। এল যদি এন গুণ হয় T2 কত হবে? √/n T1। তাহলে দৈর্ঘ্য বলছে 2 গুণ হবে, তাহলে T2 কত হবে? √2 গুণন T1 এর মান কত দেওয়া আছে? সেকেন্ড দোলকের দোলনকাল বলতেই হচ্ছে 2 সেকেন্ড। সেকেন্ড দোলকের দোলনকাল আমাদের জানা আছে 2 সেকেন্ড, তাহলে 2। এই যে √2 জন্য হচ্ছে 1.41 গুণন 2। এই 1.41 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 2.82 এত সেকেন্ড। একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 2 গুণ করা হলে দোলনকাল কত হবে? তাহলে টি প্রপোর্শনাল টু √/L। এল যদি এন গুণ হয় তাহলে টি কত হবে? √/n T1। তাহলে 2.82 সেকেন্ড। নেক্সট কোশ্চেন, একটা সরল দোলকের দোলনকাল 3 সেকেন্ড, দোলকটির দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে দোলনকাল কত হবে? দ্রুত অ্যান্সার দিবা। একটা দোলকের দোলনকাল 3 সেকেন্ড, দোলকটির দৈর্ঘ্য দ্বিগুণ, দোলনকাল কত হবে? দ্রুত অ্যান্সার দাও কমেন্টে। একই কোশ্চেন, জাস্ট হচ্ছে 2 এর জায়গায় 3 দেওয়া আছে।
3.23 4.23 4.23 আফ্রিদা অহনা সানি নূর তারপর হচ্ছে সায়েদা নাভা। আচ্ছা দেখো নাভারটা ভুল হয়েছে আর বাকি সবাই মোটামুটি ঠিক বলছো। দেখো যে এটা হচ্ছে একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য হচ্ছে সরল দোলকের দৈর্ঘ্য 3 সেকেন্ড দোলনকাল, তাহলে দোলকটির দৈর্ঘ্য দ্বিগুণ করবে, তাহলে T2 ইকুয়াল টু কত হবে √n T1, তাহলে 2 গুণ বলছে, তাহলে 2 গুণ করলে কত হবে √2, T1 এর মান আছে 3, এই √2 মান 1.41 গুণন 3, এই 3 দিয়ে গুণ করো, 3 40 কত হয় আসলে 3 40 হয় কত 120 123, তাহলে এই যে এখানে হচ্ছে 3 আর 123 এর জন্য 1, তাহলে এটা 4 পয়েন্ট কত 23 4.23, 123 এর একটা চলে আসবে এই পাশে, তাহলে দেখো 4 পয়েন্ট কত হয় এত সেকেন্ড। তাহলে এটা গেল। নেক্সট, কোন স্প্রিং এর এক প্রান্তে m ভর ঝুলালে 9.8 প্রসারিত হয়, পর্যায়কাল কত হবে? 9.8 মিটার কি হয় প্রসারিত হয়, পর্যায়কাল কত হবে? স্প্রিং এর ক্ষেত্রে পর্যায়কাল আমরা কি শিখছি? T = 2 পাই √ কত x বাই অথবা e/g, তাহলে এটাকে আমরা লিখতে পারি কত 2 পাই √9.8 ডিভাইডেড বাই 9.8, তাহলে এটা যদি কাইটা দেয় এটার মান আসলে কত 1 হয়, আর 2 পাই এর জন্য কত হয় 6.28 সেকেন্ড, 2 পাই এর মানটা কত 6.28, এই পুরাটা কাটা যায় 9.8 কাটা, তাহলে m ভর ঝুলাইলে কত প্রসারণ বলছে 9.8 মিটার প্রসারিত হয়, তাহলে পর্যায়কাল কত হবে 6.28 সেকেন্ড। দেখো পৃথিবী পৃষ্ঠে জি এর মান কত 9.8, একটি দোলক ঘড়ি সঠিক সময় দেয়, ঘড়িটি চন্দ্র পৃষ্ঠে নেওয়া হলে পৃথিবীতে 1 আওয়ার সময় দিলে চন্দ্র পৃষ্ঠে কত দিবে? তার মানে চাঁদের সময় চাইছে, ঘড়িটির চন্দ্র পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত 1.6, আমরা জানি T প্রপোর্শনাল টু কি 1/√g, বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাহলে চাঁদেরটা বের করব Tm ইকুয়াল টু, তাহলে কত হবে Tm যদি উপরে হয় তাহলে উপরে হবে GE ডিভাইডেড বাই Gm, বর্গমূলের ব্যস্তানুপাতিক, Tm উপরে এই জন্য Gm কি নিচে গুণন TE, T এর মান কত 1 আওয়ার, তাহলে G এর মান হচ্ছে 9.8 ডিভাইডেড বাই 1.6 আওয়ার, এই T এর মান 1 দিয়ে গুণ করা মানে কি একই, এইটাই অপশনে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে কত 17-18, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 17-18-তে আসছে DU 17-18, অপশনে এটাই ছিল। জি এর সাথে বর্গমূলের কি সম্পর্ক ব্যস্তানুপাতিক, এই জন্য হচ্ছে এই Tm যখন উপরের সংখ্যা তখন জিটা কি কোথায় থাকবে নিচে, কারণ কি এই যে বর্গমূলের ব্যস্তানুপাতিক। পরের কোশ্চেন, একটি সেকেন্ড দোলকের চন্দ্র পৃষ্ঠে দোলনকাল কত হবে? একটা সেকেন্ড দোলকের চন্দ্র পৃষ্ঠে দোলনকাল কত হবে? পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের কত গুণ? 81 গুণ ও 4 গুণ। এখন এইটা চিন্তা করো যে পৃথিবীতে একটা বস্তুর দোলনকাল 2 সেকেন্ড, সেকেন্ড দোলক মানে কি পৃথিবীতে 2 সেকেন্ড, চাঁদে গেলে দোলনকাল বাড়বে না কমবে? এটা চিন্তা করি আগে। চাঁদে যায় জি কি হয়ে যায় কমে যায়, জি যদি কমে যায় তাহলে টি কি হয়ে যাবে বাড়বে, তাহলে অবশ্যই চাঁদে যায় টি বাড়বে, তাহলে দুইটা অপশন এরকম থাকবে যে 2 সেকেন্ডের চাইতে কম, লেস দেন 2 সেকেন্ড, তাহলে ওই অপশন দুইটা এমনি বাদ। তাহলে এটার ক্ষেত্রে দোলনকালটা 2 সেকেন্ডের চাইতে কি হয়ে যাবে বেশি হবে, কারণ কি চাঁদে জি কম হইলে টি কি হয় বেশি হয়। এখন দেখো ওই যে ভর ও ব্যাসার্ধের গুণ আমরা হচ্ছে ওই যে মহাকর্ষেতে শিখছি, জি ড্যাশ সমান কি ব্যাসার্ধের গুণ
স্কয়ার ডিভাইডেড বাই কি বরের গুণ গুণন জিই। এটা শিখছি না শর্টকাটটা, যে জি ড্যাশ সমান কি ব্যাসার্ধের গুণন স্কয়ার ডিভাইডেড বাই বরের গুণ গুণন জি, যখন এই যে এরকম তুলনা থাকে। তাহলে টি এর ক্ষেত্রে কি হবে, টি হচ্ছে উল্টা এবং বর্গমূল আছে। টি এর ক্ষেত্রে জি এর মান সম্পর্ক কি উল্টা হবে এবং কি বর্গমূল আছে, তাহলে এই সম্পর্কটা উল্টে যাবে, এই বরের গুণটা উপরে যাবে এবং ব্যাসার্ধের গুণ স্কয়ারটা নিচে আসবে এবং একটা রুট হবে। তাহলে এটাকে যদি উল্টায়া দাও তাহলে টি আমি ইকুয়াল টু কত লিখতে পারি, এই যে বরের গুণটা উপরে যায় এবং রুট হবে, তাহলে রুট ওভার বরের গুণ, একই শর্টকাট, রুট ওভার বরের গুণ আর নিচে কত হবে ব্যাসার্ধের গুণ। এই যে স্কয়ার ছিল এই স্কয়ারটা এই যে রুটের কারণে কি হয়ে গেছে চলে গেছে, আর এই যে বরের গুণটা এটার আগে একটা রুট আসছে এবং উল্টে গেছে। দেখো এই সম্পর্কটা কি হয়েছে, এই জি এর সাথে যেহেতু ব্যস্তানুপাতিক এই জন্য উল্টে গেছে গুণন টিই। তাহলে শর্টকাট পেয়ে গেছি আমরা। এখন দেখো বরের গুণ কত রুট ওভার 81, ব্যাসার্ধের গুণ কত 4, গুণন টি এর মান কত দেওয়া আছে 2 সেকেন্ড, সেকেন্ড দুলক মানে হচ্ছে 2 সেকেন্ড, 2, এই 2 দিয়ে যদি কাটি 2 হয়, তার মানে হয় কত উপরে 9 নিচে হচ্ছে 2, এই 9 এর 2 দিয়ে ভাগ করলে কত হয় 4.5 সেকেন্ড। এই দেখো দোলনকাল কত হয়ে গেছে বাইরে গেছে, দ্বিগুণেরও বেশি হয়েছে। কারণ কি চাঁদে জি এর মান পৃথিবীর x16, ঠিক আছে, তাহলে পৃথিবীতে জি এর মান অনেক কম, এই জন্য দোলনকাল অনেক কি বেশি 4.5 সেকেন্ড। এটা ক্লিয়ার কিনা দেখো তো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, কুয়েটে আসছে, কুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট করো। এই যে ম্যাথের টাইপস গুলা পড়লাম এগুলা হচ্ছে ক্লিয়ার হয়েছে কিনা একটু দ্রুত কমেন্টস করো। আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার, তাহলে দেখো পাহাড়ের শীর্ষে ও খনির গভীরে সরল দোলকের দোলনকাল একই হলে পাহাড়ের উচ্চতা ও খনির গভীরতার অনুপাত কত। পাহাড়ের শীর্ষ এবং খনির গভীরে সরল দোলক কি বলছে একই হলে খনির গভীরতা এবং উচ্চতার অনুপাত কত। এই দেখো এটাও মহাকর্ষ অভিকর্ষের সাথে সম্পর্কিত। মহাকর্ষ অভিকর্ষ কি পাইছি, উচ্চতা এবং গভীরতায় যখন জি এর মান সমান হয় এই সমান কত হয় 2d, এটা পাইছি না, যে উচ্চতা এবং গভীরতায় যখন অভিকর্ষ সমান হয় তখন গভীরতার সাথে উচ্চতার সম্পর্ক কি হয় এই সমান 2d। এইটা বলছে দোলনকাল সমান হয়, তাহলে দোলনকাল সমান হওয়া মানে কি জি সমান হইলেই তো দোলনকাল সমান হয়, তাহলে একই একই জিনিস, এটার সাথে এটা একই। তাহলে দেখো এইচ বাই ডি ইকুয়াল টু কত 2/1, তাহলে এইচ ইস টু ডি ইকুয়াল টু কত 2:1, তাহলে গভীরতা এবং উচ্চতার অনুপাত কত হবে উল্টা হইলো। দেখো ওইটাতে পাইছি কি যে এইচ সমান d/2, ডি বাই কত 2, তাহলে এইচ সমান যদি d/2 হয় তাহলে এই নিচে হবে কত 2 আর উপরে 1। কারণ আমরা শিখছি যে 1000 কিলোমিটার গভীরতায় গেলে যে অভিকর্ষ ত্বরণ 500 কিলোমিটার উচ্চতায় গেলে সেম অভিকর্ষ ত্বরণ, তাহলে ওই অভিকর্ষ ত্বরণ সেম মানে আসলে দোলনকাল কি সেম। তাহলে দেখো এইচ সমান কি পাইছি d/2, তাহলে এইচ বাই ডি সমান কত হাফ, তাহলে 1:2 কত 2, 1:2,
পাহাড়ের উচ্চতা এবং খনির গভীরতা এটার অনুপাত কত 1:2 কত 2। তাহলে 500 কিলোমিটার আর 1000 কিলোমিটার। যদি এইচ 500 হয় গভীরতা কত হবে 1000, এইচ 1000 হয় গভীরতা কত হবে 2000। তার মানে H/D = 1:2 কত 2। এই যে মহাকর্ষের সাথে সম্পর্কিত, এইটাও সম্পর্কিত, আগেরটাও সম্পর্কিত। মেইন টপিকস ইম্পর্টেন্ট। দেখো, দোলনকাল বাড়বে কখন, কখন কমবে, কখন অপরিবর্তিত থাকবে। দোলনকাল কখন বাড়বে, কখন কমবে এবং কখন অপরিবর্তিত থাকবে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। দোলনকাল বাড়া মানে আসলে কি? দোলক ধীরে চলে। অনেকে এই জায়গায় প্যাচ লাগায়, দোলনকাল বাড়া মানে দোলক ধীরে চলে। কারণ ধরো 60 সেকেন্ডে 1 মিনিট হয়, 60 সেকেন্ডে 1 মিনিট। এখন দোলনকাল বাইরে এটার সময় হয়েছে 70 মিনিট, 70 সেকেন্ড হয়ে যাচ্ছে 1 মিনিটে। তাহলে দোলনকাল কি হয়েছে? বাড়ছে 70 সেকেন্ড, মিনিট হচ্ছে কত 1 মিনিট। তার মানে সে আসলে কি চলতেছে? স্লো চলতেছে না, 10 সেকেন্ড স্লো। এবং স্লো চলার কারণে সে সময় কত হারাচ্ছে? 10 সেকেন্ড করে হারাইতেছে। তাহলে দোলনকাল বাড়া মানে দোলক ধীরে চলতেছে, স্লো চলতেছে এবং সময় কি হচ্ছে? হারাচ্ছে। কারণ দেখো 60 সেকেন্ডে 1 মিনিট হইতো, এখন সে 70 সেকেন্ড হয়ে যাইতেছে 1 মিনিটে। তার মানে হচ্ছে তার আসলে সে 10 সেকেন্ড কি চলতেছে? স্লো। আর 10 সেকেন্ড স্লো মানে সে সময় 10 সেকেন্ড হারাইতেছে, কম লাগতেছে, বেশি লাগতেছে তার। এখন দেখো কখন কখন এই দোলনকালটা বাড়ে। তাহলে আমাদের মেইন জিনিস, দোলনকাল বাড়া মানে স্লো চলে, স্লো চলা মানে সময় হারায়। এল যখন বাড়বে, জি যখন কমবে। কারণ কি? টি এর সাথে সমানুপাতিক এল এর বর্গমূলের, আর টি এর সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে জি কমলে টি বাড়বে, এল বাড়লে জি টি বাড়বে। তাপমাত্রা যদি বাড়ায় দেই, দৈর্ঘ্য কি হয়? বাড়ে। তাপমাত্রা বাড়ায় দিলে দৈর্ঘ্য বাড়ে। তার মানে হচ্ছে এই ক্ষেত্রে দোলনকাল বাড়বে। গ্রীষ্মকাল মানে কি? গরমকালে দেখবা যে দৈর্ঘ্য কি হয়ে যায়? গরমে অনেক দৈর্ঘ্য বাইরে যায়, তাপমাত্রা বাড়ে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কি? এল বাড়ে। জি কখন কমে? মেরু থেকে বিষুবে নিয়ে যাইতেছি, একটা বস্তু মেরু থেকে বিষুবে আনতেছি, তাহলে আস্তে আস্তে জি এর মানটা কি হয়ে যাবে? কমবে। চাঁদে নিয়ে গেলে জি এর মান কি হয়? কমে। পাহাড়ে নিয়ে গেলে কি হয়? কমে। খনিতে নিয়ে গেলে কি হয়? কমে। ভূপৃষ্ঠে জি এর মান সর্বোচ্চ, ভূপৃষ্ঠ থেকে উপরে যাও নিচে যাও, জি এর মান কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে ভূপৃষ্ঠ থেকে উপরে নিচে যেখানেই নাও, জি এর মানটা কি হয়ে যায়? কমে যায়। তাহলে জি এর মান কমলে টি কি হয়ে যায়? বাইরে যাবে। লিফটে দেখো যখন নিচে নামা হয়, জি এর মান কি হয়? কমে যায়। এ ত্বরণে নিচে নামলে জি এর মানটা জি ড্যাশ মাইনাস এ, জি ড্যাশ ইকুয়াল টু জি মাইনাস এ। এই ক্ষেত্রেও তাহলে লিফটে যদি নিচে নামে, এর দোলনকাল কি হবে? বাড়বে। লিফটে নিচে নামলে জি কমে, তাহলে টি কি হয়? বাড়ে। আবার একটা ভব দেখো, পারদ দ্বারা অর্ধপূর্ণ করা হয়েছে। পারদ দ্বারা কি করে দিছি? অর্ধপূর্ণ। তাহলে অর্ধপূর্ণ মানে আসলে কি? দেখো যে যদি পরিপূর্ণ থাকে, পরিপূর্ণ অবস্থায় ভার কেন্দ্রটা থাকে কোথায়? এই মিডিল পয়েন্টে। পরিপূর্ণ অবস্থায় ভার কেন্দ্র থাকে মিডিল পয়েন্টে। কিন্তু যখন তুমি অর্ধেক পূর্ণ করবা, তখন ভার কেন্দ্র চলে আসবে এই জায়গায়। তাহলে এই যে এল এর মানটা কি হয়ে যাচ্ছে? বাইরে যাচ্ছে। আগে এল ছিল এই পর্যন্ত, এখন এল হয়ে গেছে এই পর্যন্ত। এল বাড়ছে না? তাহলে এল যদি বাড়ে তাহলে টি কি হবে? বাড়বে। তাহলে ভার কেন্দ্র নিচে নেমে যায়। কারণ যদি একটা ভব, পারদ বা পানি যেটা দিয়েই করো অর্ধপূর্ণ করলা, তাহলে হচ্ছে ভার কেন্দ্রটা নিচে চলে আসে, এই জায়গা থেকে এই জায়গায় চলে আসে, এল এর মানটা কি হয়ে যায়? বাইরে যায়। তাহলে টি এর মানটাও বাড়ে। দোলনকাল কমলে দোলক কি চলে? ফাস্ট চলে। 50 সেকেন্ডে 1 মিনিট হয়ে যাইতেছে। একটা ঘড়ি হচ্ছে সে 50 সেকেন্ডে কি হয়ে যায়? 1 মিনিট হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে 10 সেকেন্ড কি চলতেছে? ফাস্ট। সে 10 সেকেন্ড ফাস্ট। এই যে ঘড়িতে অনেক আছে না ফাস্ট, 10 সেকেন্ড ফাস্ট হয়ে যাইতেছে। একটা ঘড়িতে 1 মিনিট হইতে 60 সেকেন্ড লাগে, কিন্তু ওর লাগতেছে কত? 50 সেকেন্ড। তাহলে সে 10 সেকেন্ড কি চলতেছে? ফাস্ট। তাহলে 10 সেকেন্ড ফাস্ট চললে তার সময় কি লাগবে? সময় সে লাভ করতেছে। তুমি একটা এমসিকিউ 70 সেকেন্ডে দাগাও,
আরেকজন দাগায় 60 সেকেন্ডে, আরেকজন দাগায় কত 50 সেকেন্ডে। তাহলে যে ব্যক্তিটা 70 সেকেন্ডে দাগাচ্ছে আর সময় কি হয়ে যাইতেছে, ঘাটতি পড়তেছে, তার পরীক্ষা শেষ করতে কি হয়ে যাবে, দেরি হয়ে যাবে। যে 60 সেকেন্ডে দাগাচ্ছে সে স্ট্যান্ডার্ড, আর যে 50 সেকেন্ডে দাগাচ্ছে সে কি করতেছে, 10 সেকেন্ড আগে আগে দাগাইতেছে, তার মানে তার সময় আরো কি থাকবে, থাকবে, তার মানে সে সময় কি করবে, লাভ করবে। তাহলে দোলনকাল কমলে দোলক ফাস্ট চলে এবং সময় লাভ করে। আশা করি এটা ক্লিয়ার। এখন কখন কমবে, এল কমলে টি কমবে, জি বাড়লে টি কমবে। কখন কখন এল কমবে, ওই যে উল্টা সম্পর্ক, তাপমাত্রা কমে গেলে, তার মানে কি শীতকাল, শীতকালে কি হয়, এল ছোট হয়ে যায়, এল কমে যায়, টি কি হয়, কমে যায়। জি বাড়বে কখন, বিষুব থেকে মেরুতে নিয়ে গেলে, আর লিফটে উপরে উঠলে, এ ত্বরণে উপরে গেলে জি এর মান কি হয়ে যায়, বাড়ে। জি যখন বাড়ে টি তখন কি হবে, কমবে। জি বাড়লে টি কমে যাবে। অপরিবর্তিত থাকবে কখন, কখন অপরিবর্তিত থাকবে, ভবের উপাদান চেঞ্জ। ওই যে আগেই বলছি, তামা ছিল লোহা দিয়ে দিছ, সীসা ছিল স্বর্ণ দিয়ে দিছ, ভবের উপাদান, সেই ক্ষেত্রে অপরিবর্তিত, দোলনকালের কোনো চেঞ্জ হবে না। সমবেগে একটা লিফট আছে, সমবেগ, সমবেগে আমরা জানি জি ড্যাশ সমান কত, জি এন এর মানটা কত, 0, জি ড্যাশ সমান জি, সমবেগের ক্ষেত্রে জি ড্যাশ সমান কি, জি। তাহলে লিফটের কি হয় না, সমবেগে উঠলে অপরিবর্তিত থাকে। এইটুক ক্লিয়ার কিনা, কমেন্ট করো তো, এই যে এইটুক ক্লিয়ার কিনা। নেক্সট, বিশেষ তথ্য। তার মানে এখান থেকে কি মোস্ট ইম্পর্টেন্ট, এই যে মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসছিল কৃষিতে প্লাস বিভিন্ন বিশ্ববিদ্যালয় অসংখ্যবার আসছে। হ্যাঁ, এই জায়গা থেকে কোশ্চেন আসবেই এবং আসে, যে সরল দোলককে ভূকেন্দ্রে নিয়ে গেলে বা মহাকাশে নিয়ে গেলে বা কৃত্রিম উপগ্রহে নিয়ে গেলে আসলে কি হয়, দোলনকাল কত হয়, কম্পাঙ্ক কত হয়। ভূকেন্দ্রে জি এর মান কত, 0, মহাকাশে জি এর মান 0, কৃত্রিম উপগ্রহে জি এর মান 0। জি 0 যদি হয় টি ইকুয়াল টু কত হবে, 1/0, ইনফিনিটি, অসীম। তাহলে জি 0 হলে টি কি হবে, অসীম হবে। আর এফ কত হবে, যে টি 1/অসীম, তাহলে ইকুয়াল টু কত, 0। ভূকেন্দ্র, মহাকাশ ও কৃত্রিম উপগ্রহে জি 0, টি অসীম, এফ 0। এই তিন জায়গার যে কোনো জায়গার কথা উল্লেখ থাকলে তাহলে অ্যান্সার কি হবে, জি 0, টি অসীম, এফ 0। আর একটা জিনিস দেখো, তরল পূর্ণ ভবে ছিদ্র করে দিলে প্রথমে টি বাড়ে এবং পরে কমে। তরল পূর্ণ ভবে যদি ছিদ্র করে দেওয়া হয় প্রথমে টি বাড়ে এবং পরে কমে। এখন দেখো, এটা ধরো যে পরিপূর্ণ আছে, তরল দিয়ে কি আছে, পূর্ণ আছে, তাহলে তুমি ছিদ্র করে দিচ্ছ, তো পূর্ণ অবস্থায় ভারকেন্দ্রটা কোথায় আছে, এই যে এই জায়গায়। যখন ছিদ্র করে দিবা ভারকেন্দ্র আস্তে আস্তে কি হবে, নিচে নামবে, কারণ কি পানি কমে গেলে আস্তে আস্তে ভারকেন্দ্রটা নিচের দিকে নামবে। তাহলে এল কি হবে, বাড়বে, এল বাড়লে দোলনকাল কি হবে, টি বাড়বে, এবং পরে যায় কি হবে, যখন আস্তে আস্তে পানি শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে ভারকেন্দ্রটা আবার মিডল পয়েন্টে চলে যাবে, আবার কি হবে, বাড়বে। তার মানে এল কি হয়ে যাবে, কমে যাবে, ভারকেন্দ্র উপরে চলে যাবে আবার। তাহলে এল যদি উপরে চলে যায়, ভারকেন্দ্র উপরে চলে যায়, এল এর মানটা আবার কমে যাবে। তাহলে প্রথমে কি হচ্ছে, এল বাড়তেছে, পরে আবার কি হচ্ছে, এল কমতেছে। তাহলে তরল পূর্ণ ভবে ছিদ্র করে দিলে প্রথমে টি বাড়বে এবং পরে কমে যাবে। ঠিক আছে।
পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ 1/n গুণ হয়ে গেলে তার দিনের দৈর্ঘ্য কত হবে? পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ 1/n গুণ হয়ে গেলে তার দিনের দৈর্ঘ্য হবে t2 ইকুয়াল t1 মাইনাস t1/n স্কোয়ার। t1 এর মান আমরা জানি একদিনে কত সেকেন্ড হয়? ৮৬,৪০০ সেকেন্ড। একদিনের দৈর্ঘ্য কত? ৮৬,৪০০ সেকেন্ড। তাহলে যদি বলে যে অর্ধেক হয়ে গেছে, তাহলে n এর মানটা কত হবে? 1/n 2। এই যে তাহলে ৮৬,৪০০ মাইনাস ৮৬,৪০০ ডিভাইডেড বাই 2 স্কোয়ার মানে কত? 4। এটা দিয়ে ভাগ করলে ২১,৬০০, এটা মাইনাস করলে কত? ৬৪,৮০০। এটা লেস ইম্পর্টেন্ট, আসবে না। হ্যাঁ, তারপরেও আমরা শিখে রাখলাম এক্সট্রা তথ্য। পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ 1/n গুণ হয়ে গেলে তার দিনের দৈর্ঘ্য কত হবে? এই যে এত সেকেন্ড। এখন মেইন একটা বিষয়, গ্রাফ বা লেখচিত্র ও ঢাল। গ্রাফ, লেখচিত্র ও ঢাল। আমরা আগেই কিছু লেখচিত্র শিখে আসছি, যেমন এক্স এর কত, এক্স বনাম টি এর শিখে আসছি সাইন সদৃশ, বি এর শিখে আসছি কস সদৃশ, এর শিখে আসছি কি মাইনাস সাইন সদৃশ। এখন আর কিছু গ্রাফ দেখব। দেখো টি স্কোয়ার বনাম এল লেখের ঢাল কত? টি স্কোয়ার বনাম এল লেখের ঢাল কত? যেটা আগে থাকে এটা হচ্ছে ওয়াই এর মান, যেটা পরে থাকে এটা হচ্ছে কি এক্স এর মান। আমাদের সমীকরণ সরল রেখাতে আমরা জানি কি ওয়াই সমান এম এক্স। এই এমটা হচ্ছে কি ঢাল, এমটাই হচ্ছে ঢাল। এটা ওয়াই, এটা এক্স। তাহলে আমরা ওয়াই কে এই পাশে রাখবো, এক্স কে ওই পাশে রাখবো, এক্স বাদে বাকি যেটা থাকবে ওইটাই হচ্ছে কি ঢাল। তাহলে টি স্কোয়ার যেটা আগে আছে ওইটা কি ওয়াই, যেটা পরে আছে এটা এক্স। তাহলে সমীকরণটা যদি স্কোয়ার করে দেয় কত হয়? টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার এল বাই জি। তাহলে এইটা হচ্ছে কি ওয়াই, এটা হচ্ছে কি এক্স। এই যে বাকি যেটা আছে 4 পাই স্কোয়ার বাই জি, এটাই হচ্ছে কি ঢাল। তাহলে ঢাল কত? 4 পাই স্কোয়ার বাই জি। টি স্কোয়ার বনাম এল লেখের ঢাল কত? ওয়াই ইকুয়াল টু এম এক্স। তাহলে এই যে এটা ওয়াই, এটা এক্স, তাহলে বাকি যেটা আছে ওইটাই ঢাল। পরে দেখো এল বনাম টি স্কোয়ার লেখের ঢাল কত? তাহলে এটা ওয়াই, এটা এক্স, তাহলে ওয়াইটা এই পাশে রাখছি, ওয়াইটা কি করছি বাম পাশে। তাহলে এই যে এটা যদি ওয়াই হয়, এটা যদি এক্স হয়, তাহলে ঢাল কত? এই যে এটা ঢাল কত? জি বাই 4 পাই স্কোয়ার। এটা কি ঢাল, এটা ওয়াই, এটা ঢাল, এটা হচ্ছে কি ঢাল মানে এটা এম আর এটা এক্স। ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স। ভিডিও ক্লিয়ার না? এখন ক্লিয়ার না? এখন ক্লিয়ার কি না ওর না? আচ্ছা দেখো, তাইলে আমরা এটা হচ্ছে কি পাইছি যে এল বনাম টি স্কোয়ার লেখের ঢাল কত। তাহলে ঢাল আমরা কিভাবে বের করব? এলটা এই পাশে রাখবো, তারপর হচ্ছে এটা হচ্ছে ওয়াই আর এটা এক্স, এক্সটা ওই পাশে, মাঝখানে যেটা থাকবে এটাই হচ্ছে কি ঢাল বা এম। টি স্কোয়ার বনাম 1/জি লেখের ঢাল কত? টি স্কোয়ার বনাম 1/জি লেখের ঢাল কত? এই দেখো টি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে ওয়াই, আর এই যে 1/জি, 1/জি এটা হচ্ছে কি এক্স। তাহলে বাকিটা কি ঢাল? বাকিটা হচ্ছে তাহলে ঢাল কত? 4 পাই স্কোয়ার এল। এই 4 পাই স্কোয়ার এল হচ্ছে কি ঢাল। আমরা শিখছি ওয়াই এক্স, এইটার মাঝখানে যেটা থাকবে এই পুরাটাই হচ্ছে কি ঢাল। যে কোনো ইকুয়েশন দিয়ে যদি বলে ঢাল কত এই টাইপে, পারা যাবে না? দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে আসছে, এটা থেকে একটা কোশ্চেন আছে 14-15-তে। টি স্কোয়ার বনাম এল লেখের ঢাল যদি এস হয়, তাইলে এই জি এর মানটা কত হবে? জি এর মান কত? টি স্কোয়ার বনাম এল লেখের ঢাল এস হলে জি এর মান কত?
তাহলে এটা হচ্ছে টি স্কোয়ার, এটা এল, এ লেখের ঢাল কত, এটা বলে দিছে এই ঢালটা সমান কত এস, তাহলে এস সমান কত হবে 4π²/জি। তাহলে ত্বরণের মান বের করতে বলছে, জি এর মান, তাহলে জি ইকুয়াল টু কত হবে, জি ইকুয়াল টু 4π²/এস, এটাই অ্যান্সার। এটা অপশনে ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 14-15-তে আসছে যে টি স্কোয়ার বনাম এল লেখের ঢাল যদি এস হয়, তাহলে এই যে এটা হচ্ছে ঢাল, এটা সমান বইলা দিছে এস, তাহলে জি এর মান কত, তাহলে জিটা জাস্ট এই জায়গায় আনছি, এসটা এই জায়গায় আনছি, এই ঢালের এই বিষয়টা। আর দেখো যে গ্রাফ, সকল সমানুপাতিক গ্রাফ হচ্ছে মূলবিন্দুগামী সরল রেখা, এবং সকল ব্যস্তানুপাতিক গ্রাফ হচ্ছে কি অধিবৃত্ত বা আয়তাকার অধিবৃত্ত বা কি বক্ররেখা, এটা মনে রাখলেই হবে। দেখো এগুলা সব সমানুপাতিক সম্পর্ক, এই জন্য গ্রাফগুলা কেমন মূলবিন্দুগামী। এই দেখো 1/জি এর সাথে কি সম্পর্ক, সমানুপাতিক, জি এর সাথে ব্যস্তানুপাতিক, কিন্তু এই পুরাটার সাথে কি সম্পর্ক, সমানুপাতিক। তাহলে টি স্কোয়ার বনাম 1/জি লেখের ঢালও কি মূলবিন্দুগামী সরল রেখা। আবার যখন এই যে এটা বলবে টি স্কোয়ার বনাম জি, জি এর সাথে কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক, তাহলে গ্রাফটা কেমন হবে, আয়তকার অধিবৃত্ত, আয়তকার অধিবৃত্ত। এই গ্রাফ ডাল ক্লিয়ার কিনা একটু দ্রুত জানাও। গ্রাফ এবং ডাল ক্লিয়ার কিনা দ্রুত জানাও। না ভা ক্লিয়ার, আর কেউ? মুনিয়া ক্লিয়ার, অর্ণা ক্লিয়ার, আর কেউ? আচ্ছা দেখো আমরা নেক্সট টপিক্সে যাব, প্রায় শেষের দিকে, ক্লাস হচ্ছে লাস্ট টপিক্স। হ্যাঁ আজকের জন্য হচ্ছে এটাই লাস্ট, এ টু জেড সব পড়ায় দিছি। আসলে হচ্ছে এই অধ্যায়ের আর কিছুই নাই, এখন কোশ্চেন সলভ করতে গেলে দেখবা সবই পারো, একটাও বাকি নাই, কিন্তু সব অঙ্ক করায় দিছি। সরল ছন্দিত স্পন্দন কণার, সরল ছন্দিত স্পন্দন কণার স্থিতিশক্তি, স্থিতিশক্তি সমীকরণ কি, হাফ কে এক্স স্কোয়ার। এখন দেখো এই কে এর মানটা আবার আমরা কত জানি, আমরা জানি ওমেগা স্কোয়ার সমান কি কে বাই এম, ওই যে প্রথমে শিখছি ওমেগা স্কোয়ার সমান কে বাই এম। তাহলে কে সমান কত হবে, এম ওমেগা স্কোয়ার, কে সমান হবে কি এম ওমেগা স্কোয়ার। তাহলে এই কে এর মানটা বসায় দিছি এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এই ইকুয়েশনগুলো ডাইরেক্ট আসে, এই জন্য শিখতে হবে। গতিশক্তি সমীকরণ কি, হাফ কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, হাফ কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই কে এর মানটা আবার আমরা জানি কত, এম ওমেগা স্কোয়ার, হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। মোট শক্তি, মোট শক্তি মানেই হচ্ছে স্থিতিশক্তি প্লাস কি, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, ইপি প্লাস ইকে, এই দুইটার যোগফলই মানেই হচ্ছে কি মোট শক্তি। তাহলে স্থিতিশক্তি কত, হাফ কে এক্স স্কোয়ার, গতিশক্তি কত, হাফ কে এ স্কোয়ার মাইনাস কে এক্স স্কোয়ার। এই যে এটা ভাঙায় দিছি আর কি। তাহলে এইটার এটা কাটা, মোট শক্তি কত, হাফ কে স্কোয়ার। তাহলে সরল ছন্দিত স্পন্দন কণার তিনটা সমীকরণ পেলাম শক্তির, একটা হচ্ছে স্থিতিশক্তি, একটা গতিশক্তি, একটা মোট শক্তি। এই যে কে এর পরিবর্তে কি থাকতে পারে, এম ওমেগা স্কোয়ার থাকতে পারে অপশনে, এটা সূত্রটাই আসে ডাইরেক্ট, আর অঙ্ক আসে কিভাবে এটা দেখাচ্ছি। স্থিতিশক্তি ও গতিশক্তি যদি সমান হয়, সরল ছন্দিত স্পন্দন কণার স্থিতিশক্তি ও গতিশক্তি সমান, সরণ ও বিস্তারের মধ্যে সম্পর্ক কি হবে, স্থিতিশক্তি ও গতিশক্তি সমান। তাহলে স্থিতিশক্তি কি, হাফ কে এক্স স্কোয়ার, গতিশক্তি কত, হাফ কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বলছে স্থিতিশক্তি ও গতিশক্তি সমান, স্থিতিশক্তি সমান গতিশক্তি, এটা এটা কাটা, তাহলে ইকুয়াল টু লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বা 2x স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। সুতরাং এক্স ইকুয়াল টু কত, এ বাই √2, এ বাই √2।
স্থিতিশক্তি ও গতিশক্তি যদি সমান হয় সরণ ও বিস্তারের মধ্যে সম্পর্ক কি হবে? x ইকুয়াল টু a/√2, অথবা উল্টা কোশ্চেন দেওয়া থাকতে পারে যে সরণ বিস্তারের এত গুণ হইলে 1/√2 গুণ হইলে স্থিতিশক্তি ও গতিশক্তির মধ্যে সম্পর্ক কি সমান। তারপরে দেখো গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ হলে x ও a এর সম্পর্ক কি হবে? তাহলে দ্বিগুণ যদি হয় তাহলে সম্পর্ক কি হবে? স্থিতিশক্তি ও গতিশক্তি দ্বিগুণ। তাহলে দেখো x² - এ হাফকে কাটা দিছি আগে, এটা লিখলাম না। x² - a² ইকুয়াল টু 2x²। এই যে বলছে স্থিতিশক্তির কি গুণ? 2 গুণ, এই জন্য কত হয়েছে? 2x²। দেখো 1 সেকেন্ড, এটা হচ্ছে গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ হলে x এবং a এর মধ্যে সম্পর্ক কি? উল্টা হয়েছে, এই জায়গায় a² - x² হবে, কারণ a² - x² না, a² - x² সমান কত? 2x², বা 3x² সমান কত? a²। তাহলে সুতরাং x ইকুয়াল টু কত হবে? a/√3। তাহলে সরণ যখন বিস্তারের 1/√3 গুণ, তখন গতিশক্তি স্থিতিশক্তির কি হবে? দ্বিগুণ। আরেকটা কোশ্চেন আসে, যখন সরণ বিস্তারের অর্ধেক হয় তখন 1/3 হবে গতিশক্তি আর 1/4 হবে কি? বিভব শক্তি। সরণ যখন বিস্তারের অর্ধেক হবে তখন 3/4 গতিশক্তি এবং 1/4 বিভব শক্তি। তাহলে সমান হইলে x ইকুয়াল টু a/√2, দ্বিগুণ হইলে x ইকুয়াল টু a/√3, আর যদি x ইকুয়াল টু a/2 হয় তবে হচ্ছে 3/4 ইকে এবং 1/4 কি? ইপি। এই স্থিতিশক্তি গতিশক্তি ক্লিয়ার কিনা? দ্রুত ক্লিয়ার হয়েছে কিনা একটু দ্রুত কমেন্ট করো। লেকচার শেষ প্রায়, আর একটা ম্যাথ আছে। একটি স্প্রিং এর লাস্ট কোশ্চেন, একটি স্প্রিং ধ্রুবক কে? স্প্রিং যদিও কাজ ক্ষমতা শক্তিতে পড়াইছে, এই জন্য আর এই অধ্যায়ে পড়াইলাম না, একই টপিকস একই জিনিস। দেখো একটা স্প্রিং ধ্রুবককে, স্প্রিংকে কেটে 4 টুকরা করলে প্রতি টুকরার স্প্রিং ধ্রুবক কত হবে? একটা স্প্রিং ধ্রুবককে, একটা স্প্রিং আছে এরকম এতটুক লম্বা, তাহলে এটার স্প্রিং ধ্রুবক কত? কে। এখন এটার দৈর্ঘ্য ছোট করছে এরকম 4 টুকরা, প্রতি টুকরার কি কত? স্প্রিং ধ্রুবক কত? আমরা কে সমান কত জানি? mg বাই কত? x বা l। দেখো এই mg এটাই হচ্ছে আসলে প্রসারণ বা দৈর্ঘ্য, তাহলে mg বাই, এটাও আমরা লিখতে পারি কে সমান কত? mg বাই l। তাহলে l এর সাথে সম্পর্ক কি? কে প্রপোর্শনাল টু 1/l, কে প্রপোর্শনাল টু কত? 1/l। তাহলে দেখো প্রথমে ছিল কত? একটা টুকরার 4 টুকরা করছে, 4 টুকরা করছে মানে কি? দৈর্ঘ্য আসলে 1/4 করছে, দৈর্ঘ্য কত গুণ করছে? 1/4। তাহলে দৈর্ঘ্য যদি 1/4 হয় কে কত হবে? তাহলে কে ইকুয়াল টু 4 গুণ হবে, 4 গুণ হবে। তাহলে প্রতি টুকরার ধ্রুবক কত হবে? 4k। প্রতি টুকরার স্প্রিং ধ্রুবক কত হবে?
4K, কারণ দৈর্ঘ্য 1/4 হয়ে গেছে। দৈর্ঘ্য যদি 1/4 হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে কে কত হবে? 4 গুণ। তাহলে প্রতি টুকরার স্প্রিং ধ্রুবক কত হবে? 4K। বুয়েটে আসছিল 2 বার, সাস্টে আসছিল এই টাইপ থেকে একটা রিসেন্ট ইয়ারে, এই জন্য এটা ম্যাথটা করাই দিলাম। এটা হচ্ছে বুয়েটে 2 বার আসছে, সাস্টে আসছে। ক্লিয়ার না? এটা দেখো, স্প্রিং ধ্রুবককে কেটে 4 টুকরা করছে, তার মানে কি যে দৈর্ঘ্যটা 1/4 হয়ে গেছে। দৈর্ঘ্য 1/4 হইলে কে হবে কত? 4 গুণ। দ্রুত কমেন্ট করো ক্লিয়ার কিনা। আচ্ছা, আমাদের লেকচার হচ্ছে এই পর্যন্তই ছিল আজকে। আমাদের লেকচার ছিল এই পর্যন্ত, A to Z যত টাইপের কোশ্চেন আসতে পারে সব টাইপ করায় দিছি। 1 ঘন্টা লেকচার নেওয়ার কথা, আমার এখন লেকচার টাইম হয়ে গেছে 1 ঘন্টা 40 মিনিটের উপরে। সব ডিটেলসে পড়ায় দিচ্ছি তোমাদের ভালোর জন্য, সব সুন্দর করে নোট করে ফেলবা। তাহলে আজকের লেকচার এই পর্যন্তই শেষ করে দিচ্ছি।